হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিলি স্টাডি। তো আজকে আমরা লুসেন্টের জেনারেল সায়েন্সের 14 নম্বর চ্যাপ্টার লাইট নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 13টি চ্যাপ্টার আলোচনা করা হয়ে গিয়েছে। তোমরা যদি দেখে না থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাইট। দেখে নেওয়া যাক লাইট কী। প্রথমে বলে রাখি যে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। লাইট হচ্ছে শক্তির একটি রূপ। হুইচ প্রোপাগেট অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় রূপে প্রোপাগেট করে। এবং এই লাইট হচ্ছে, মনে রাখবে, লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। তোমরা যদি জেনে না থাকো যে ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে, লংগিটিউডিনাল ওয়েভ কাকে বলে, তো ওয়েভ নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তো লাইভ হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ এবং এর লাইটের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 3900 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম। মনে রাখবে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। এবং লাইট কার রেঞ্জের মধ্যে বিলং করে? লাইট বিলং করছে আলট্রাভায়োলেট রশ্মি এবং ইনফ্রারেডের মধ্যে বিলং করছে। ঠিক আছে, তো এটা মনে রাখার জন্য আমি তোমাদের বলেছিলাম যে রেডিও মির্চি আই লাভ ইউ। ঠিক আছে, তো আই লাভ ইউ জেরক্স গান, যে এখানে হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, লাইট ওয়েভ, আলট্রাভায়োলেট ওয়েভ, এক্স রশ্মি, গামা রশ্মি। তো মনে রাখার জন্য দেখো লাইট হচ্ছে, এটা হচ্ছে লাইট ওয়েভ। তো কার মধ্যে? ইনফ্রারশ্মি আর হচ্ছে এখানে আলট্রাভায়োলেট রশ্মি। তো ইনফ্রারশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি, তার থেকে লাইভের তরঙ্গ কম, এবং লাইট ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য কম, এবং তার থেকেও আলট্রাভায়োলেট রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম। তো এভাবে মনে রাখতে আমি বলেছিলাম। তো এখানে লাইট সম্বন্ধে কিছু ফ্যাক্টস দেওয়া আছে যেগুলো জানা দরকার। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ট্রান্সভার্স ওয়েভ, হেন্স লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ। তো লাইট হচ্ছে একটা তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইনক্লুডিং লাইট ডু নট রিকোয়ার মিডিয়াম টু প্রোপাগেট। মানে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতোই যে লাইটেরও কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যম ছাড়াই লাইট চলতে পারে এক স্থান থেকে অন্য স্থানে। ওয়েভ নেচার অফ লাইট এক্সপ্লেইনস রেক্টিলিনিয়ার, অর্থাৎ সরলরেখাগামী হচ্ছে লাইটের প্রকৃতি, প্রোপাগেশন। লাইটের ক্ষেত্রে কী কী দেখা যায় দেখো: রিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন অ্যান্ড পোলারাইজেশন অফ লাইট। তো তোমরা এখান থেকে দেখে নাও, এগুলো নিয়ে আমরা আর পরে আলোচনা করব। এখানে রিফ্লেকশন মানে প্রতিফলন, রিফ্রাকশন মানে প্রতিসরণ, ইন্টারফারেন্সকে বাংলায় বলা হয় ব্যতিচার, ডিফ্রাকশনকে বলা হয় অপবর্তন, এবং পোলারাইজেশন মানে হচ্ছে সমবর্তন। ঠিক আছে, তো এবার দেখো দ্য ফেনোমেনা লাইক ফটোইলেকট্রিক এফেক্ট। ফটোইলেকট্রিক এফেক্ট ব্যাপারটা কি? এখানে একটা ফটোইলেকট্রিক প্লেট রাখা হয়, সেই প্লেটের ওপর সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে, সেই রশ্মিগুলো সূর্য থেকে আসলো, এবং আসার পর তারা কী করে, এই ফটো ইলেকট্রিক এফেক্টের গায়ে এক ধরনের শক্তি দেয় এবং ইলেকট্রন প্রবেশ করায়। ঠিক আছে, এর ফলে এখান থেকে আমরা যে তড়িৎ পাই সেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। কম্পটন এফেক্ট আর নট এক্সপ্লেইনড অন দি বেসিস অফ ওয়েভ নেচার অফ লাইট। এগুলো আলোর প্রকৃতির উপর নির্ভর করা হয় না, এগুলো সাধারণত আলোকে, দেখো, দ্য ফেনোমেনা আর এক্সপ্লেইনড অন দ্য বেসিস অফ কোয়ান্টাম থিওরি অফ লাইট, প্র্যাকটিক্যাল নেচার অফ লাইট অ্যাজ প্রপোজড বাই আইনস্টাইন। তো আইনস্টাইন কী প্রপোজ করেছিল? আইনস্টাইন প্রপোজ করেছিল কোয়ান্টাম থিওরি অফ লাইট, এটাকে আইনস্টাইন প্রপোজ করেছিল। ইন কোয়ান্টাম থিওরি লাইট ইজ রিগার্ডেড অ্যাজ এ প্যাকেট অফ বান্ডেল। কোয়ান্টাম থিওরির মতো লাইটকে আমরা এক একটা বান্ডেলের প্যাকেট বলতে পারি, মানে এনার্জি প্যাকেট বলতে পারি এক একটা লাইটকে, যাকে আমরা ফোটন বলা হয়, কল্ড ফোটন। ফোটন মানে কি? ফোটন মানে হচ্ছে একটা এনার্জির প্যাকেট। ফোটন ইজ কল্ড এ এনার্জি প্যাকেট। ফোটন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনার্জি ই। কোনো একটা ফোটনের এনার্জি যদি ই বলি, সেই ই এর মান হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। যেখানে এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এবং নিউ হচ্ছে ওই মাধ্যমের আলোর সেই যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ককে নিউ বলা হয়। তো এখানে তোমরা মনে রাখবে, এখানে যে এইচ মানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান হচ্ছে 6.625 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান।
এবার দেখো স্পিড অফ লাইট ওয়াজ ফার্স্ট মেজার্ড বাই রোমেরের সাহায্যে প্রথম আলোর স্পিড মাপা হয়। স্পিড অফ লাইট ম্যাক্সিমাম ইন ভ্যাকুয়াম, শূন্যস্থানে আলোর স্পিড সব থেকে বেশি, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে বাংলায় আমরা বলে থাকি প্রতিসারাঙ্ক। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে প্রতিসারাঙ্ক। তো প্রতিসারাঙ্ক ব্যাপারটা কি, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম অর্থাৎ শূন্যস্থানের আলোর গতিবেগ, তাকে যদি আমরা ভাগ করি স্পিড অফ লাইট ইন মিডিয়াম মাধ্যমে আলোর গতিবেগ, দেখো এটা সবসময় একের বেশি হবে। কেন একের বেশি হবে? কারণ আমরা জানি যে শূন্যস্থানে আলোর গতিবেগ হচ্ছে সব থেকে বেশি। শূন্যস্থানে আলোর গতিবেগকে আমরা যদি মাধ্যমের গতিবেগ দিয়ে ভাগ করি, তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো সবসময় একের বেশি হবে। তো এবার দেখো স্পিড অফ লাইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম। এক একটা মাধ্যমের ক্ষেত্রে এক একটা জায়গায় আলোর স্পিড এক এক রকম। ভেলোসিটি অফ লাইট ইজ লার্জ ইন মিডিয়াম হুইচ হ্যাজ স্মল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে সেখানে ভেলোসিটি অফ লাইট বেশি হবে, আলোর গতিবেগ সেখানে বেশি হবে, যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে। এখানে দেখো নিচের ছকটায় কিছু কিছু মাধ্যমের স্পিড দেওয়া আছে, যেমন ভ্যাকুয়াম স্পিড 3 × 10⁸, ওয়াটার স্পিড 2.25 × 10⁸, তারপর রকেট সল্টে দেওয়া আছে, গ্লাসে দেওয়া আছে, তারপিন তেলে দেওয়া আছে, নাইলনে দেওয়া আছে। কোনটার কত স্পিড তোমরা দেখে নেবে। তো এরপরে দেখো, এরপরে দেওয়া আছে যে লাইট টেক্স 8 মিনিট 19 সেকেন্ড টু রিচ ফর্ম। তো এখানে যে সূর্য থেকে যে আলো আসছে পৃথিবীতে, সেই সূর্য থেকে আলো আসতে টাইম কত লাগছে, 8 মিনিট 19 সেকেন্ড সময়, যাকে বা বলে থাকি আমরা 499 সেকেন্ড সময় লাগছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। আর এখানে দেখো দ্য লাইট রিফ্লেক্টেড ফ্রম মুন, যে চাঁদ থেকে যে প্রতিফলিত হয়ে, সূর্যের আলো চাঁদ থেকে প্রতিফলিত হয়ে যে পৃথিবীতে এত সময় লাগে, সেটা হচ্ছে 1.28 সেকেন্ড। এবার লুমিনিয়াস বডি কি? লুমিনিয়াস বডি হচ্ছে যে সমস্ত বডি নিজে থেকে আলো দেয়, তাকে আমরা বলে থাকি লুমিনিয়াস বডি, মানে যাদের নিজস্ব আলো আছে। দোজ অবজেক্ট হুইচ এমিট লাইট বাই দেমসেলফ আর কল্ড লুমিনিয়াস বডিজ, অর্থাৎ যারা নিজস্ব থেকে আলো দিতে পারে তাদের বলা হয় লুমিনিয়াস বডি, যেমন সূর্য, তারা, ইলেকট্রিক বাল্ব ইত্যাদি। ঠিক আছে, এছাড়া তোমরা মনে রাখবে নন লুমিনিয়াস বডিজ, মানে যারা নিজস্ব আলো দেয় না। আমাদের বেশিরভাগ বস্তুই হচ্ছে নন লুমিনিয়াস বডি, যেমন চাঁদ, আমাদের মানুষের দেহ, এরকম যে কোনো বস্তুই, বেশিরভাগ বস্তুই নিজে থেকে আলো দিতে পারে না, তারা অন্যের আলোয় রিফ্লেক্ট করে। দোজ অবজেক্ট হুইচ ডু নট এমিট লাইট বাই দেমসেলফ বাট আর ভিজিবল বাই দ্য লাইট ফলোয়িং অন দেম এমিটেড বাই সেলফ লুমিনিয়াস বডিজ আর কল্ড নন লুমিনিয়াস বডিজ। তো এটাই যারা নিজে থেকে আলো দিতে পারে না, অন্যের আলো থেকে রিফ্লেক্ট করছে। এবার দেখো এই মেটেরিয়াল ক্যান বি ক্লাসিফাইড আজ। এবার মেটেরিয়ালকে এখানে কয়েকটি ভাগে ক্লাসিফাইড বা ভাগ করা হয়েছে, যেমন দেওয়া হয়েছে যে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, আর একটা হচ্ছে ওপেক। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে সমস্ত, ধরো কোনো একটা মাধ্যম আছে, কোনো একটা মিডিয়াম নিলাম, যার মধ্যে দিয়ে যদি আমি আলো ফেলি, তো আলোটা খুব সহজভাবে সুন্দরভাবে পাস করে যায়, অপর মাধ্যমে চলে যায়। এই ধরনের মাধ্যমকে বলা হয় ট্রান্সপারেন্ট। ট্রান্সলুসেন্ট হচ্ছে যে কোনো একটা মাধ্যম নিলাম, যে মাধ্যম ধরো আলোর ফেললাম, সে আলোর কিছু একটা অংশই শুধু যেতে দিল, মানে খুব অল্প কিছু একটা আলোর কিছু একটা পার্ট যেতে দিল, এই ধরনের অবজেক্টকে বলা হয় ট্রান্সলুসেন্ট। আর ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, মানে আলো যেতে দেয় না বললেই চলবে, এই ধরনের বস্তুকে বলা হয় অপেক। যেমন ট্রান্সপারেন্টের উদাহরণ হচ্ছে গ্লাস, ওয়াটার। ট্রান্সলুসেন্টের উদাহরণ হচ্ছে অয়েলড পেপার, এবং ওপেকের উদাহরণ হচ্ছে মিরর, মেটাল, উড, এইগুলো। এবার দেখো শ্যাডো আছে, শ্যাডোকে বলা হয় ছায়া। তো ছায়াটা কি? দ্য শ্যাডো ইজ ডার্ক রিজিয়ন অন স্ক্রিন when an opaque object is placed in path of light if is due to rectilinear propagation of light। তোমরা দেখো, আমরা যদি কোনো একটা অপেক বস্তু, যেমন মনে করো কোনো একটা আয়না রেখে দিলাম, এখানে একটা আমি টর্চ মারলাম, এখানে টর্চে লাইট ফেললাম, এবং এখানে আমি একটা বড় দেখে আয়না রেখে দিলাম। তো এই আয়নায় কী হবে, এই লাইটটা কী করবে, এই অপর দিকে যেতে দেবে না,
ঠিক আছে। তো সুতরাং পেছন দিকে আয়নার পিছনে কী হবে, একটা ছায়া পড়ে যাবে, এই ছায়াটাই হচ্ছে শ্যাডো, এগুলোকে বলি আমরা শ্যাডো। এরপর হচ্ছে উমব্রা, উমব্রাকে বলা হয় প্রচ্ছায়া। আর একটা হচ্ছে পেনুমব্রা, পেনুমব্রা মানে হচ্ছে উপচ্ছায়া, পেনুমব্রা মানে উপচ্ছায়া, আর উমব্রা মানে হচ্ছে প্রচ্ছায়া। উমব্রাটা দেখো দ্য রিজিয়ন ইন হুইচ নো লাইট রিচেস, উমব্রা যেখানে কোনো লাইট পৌঁছাতে পারে না, আর পেনুমব্রা হচ্ছে দ্য রিজিয়ন হুইচ পার্সিয়াল লাইট রিচেস, যেখানে খুব অল্প পরিমাণ লাইট পৌঁছায়, সেটা হচ্ছে পেনুমব্রা। এরপরে আছে আমাদের রিফ্লেকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলনটা কি, মনে করো এটা কোনো একটা মাধ্যম আছে, এখানে আমি একটা মনে করো আয়না নিলাম, ঠিক আছে, আয়না নিলাম এবং এর মধ্য বরাবর একটা লম্ব টানলাম। তো আলো কী করলো, আলো এক মাধ্যম থেকে যখন এই মাধ্যমে আসলো, তখন কি হলো, এই মাধ্যমটা ভেদ করে, আয়না তো একটা অপেক মাধ্যম, এই মাধ্যম ভেদ করে নিচে পৌঁছাতে পারলো না, তখন এই মাধ্যমটা কী হলো, আলোটা প্রতিফলিত হয়ে ঠিক আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো। এই যে ঘটনা ঘটছে, যে আলো এখান থেকে আসলো, এসে এখানে রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট করে প্রতিফলনের পর আবার একটা মাধ্যমে ফিরে আসলো, এই যে ঘটনা, এটাকে আমরা বলে থাকি আলোর রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তো এখানে যে কোনটা করছে, এটা হচ্ছে অভিলম্ব যদি বলি, এটাকে আমরা উপরটাকে নর্মাল বা অভিলম্ব যদি বলি, এর সঙ্গে যে আপাতন কোণ বা ইনসিডেন্ট রে, এটাকে বলা হয় আই বলা হয়, যেটা কোনটা করা হচ্ছে এটাকে বলা হয় ইনসিডেন্ট রে বা আপাতন কোণ। আর এই রশ্মিটাকে বলা হয় আপাতিত রশ্মি, সরি এটাকে বলা হয় ইনসিডেন্ট রে বা আপাতন রশ্মি, আর এটা বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো এটা আপাতন রশ্মি, আর এই যে প্রতিফলন হতে ফিরে যাচ্ছে, এটা বলা হয় প্রতিফলিত রশ্মি, এই রশ্মিটা হচ্ছে বলা হয় প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং অ্যাঙ্গেলকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এভাবে এটা পরিমাপ করা হয়, এটাকে হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তো এরপরে দেখো এখানে দেওয়া আছে যে ইফ দ্য রিফ্লেক্টিং সারফেস ইজ স্মুথ রিফ্লেকশন ইজ রেগুলার। আলোর দুই ধরনের প্রতিফলন হয়, একটা হচ্ছে রেগুলার প্রতিফলন আর একটা হচ্ছে ইররেগুলার। রেগুলার মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি নিয়মিত প্রতিফলন, আর ইররেগুলার মানে বিক্ষিপ্ত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলন হয় সেটাকে সারফেসটিকে স্মুথ হতে হবে, আর বিক্ষিপ্ত হলে সেটা রাফ সারফেস হতে হবে। এরপর হচ্ছে লয়েজ অফ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলনের সূত্র। তো প্রতিফলনের দুটো সূত্র দেওয়া হচ্ছে, প্রথমে হচ্ছে দেখো ইনসিডেন্ট রে মানে হচ্ছে আপাতিত রশ্মি, রিফ্লেক্টর রে মানে প্রতিফলিত রশ্মি, অ্যান্ড নর্মাল, এবং তাদের মধ্যে অঙ্কিত অভিলম্ব। রিফ্লেক্টিং সারফেস অ্যাট ইনসিডেন্ট পয়েন্ট অল লাই ইন সেম প্লেন, মানে একই প্লেনে থাকবে। তো যেটা বলা হচ্ছে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং তাদের মধ্যে অঙ্কিত অভিলম্ব, তাদেরকে একই সমতলে থাকতে হবে। অর্থাৎ এখানে আপাতত রশ্মি, এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং তাদের মধ্যে অভিলম্ব একই সমতলে, মানে এই তিনটেকে যদি আমি একটা প্লেন করে রাখি, সেটা একই সবসময় প্লেনে থাকবে। তারপর হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অর্থাৎ প্রতিফলন কোণটা আপতন কোণের সঙ্গে সমান হবে। সবসময় প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হবে, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে। তো এর পরের ভিডিওতে আমরা এবার রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর, অর্থাৎ যে সমতল দর্পণের ক্ষেত্রে কীভাবে রিফ্লেকশন হয় সেটা আমরা দেখব। দ্য ইমেজ ইজ ভার্চুয়াল, মানে যে প্রতিবিম্ব তো গঠিত হয়, এটা একটা সমতল দর্পণ নিলাম, এখানে একটা মনে করো ব্যক্তি দাঁড়িয়ে থাকলো। তো এই ব্যক্তির ক্ষেত্রে কী হবে, ব্যক্তির ক্ষেত্রে এখানে যে প্রতিবিম্ব অপর পাশে তৈরি হবে, সৃষ্টি হবে, সেই প্রতিবিম্বটা কি ভার্চুয়াল তৈরি হবে, অর্থাৎ এটাকে কোনো সদ্বিম্বে ফেলা যাবে না, এটা একটা ভার্চুয়াল হবে। ল্যাটারালি ইনভার্টেড মানে পার্শ্বীয়ভাবে উল্টো হয়, মানে পি সাধারণত আমরা এরকম লিখি, কিন্তু এটাকে যদি আমরা আয়নায় দেখবো সেটাকে এভাবে দেখবো, অর্থাৎ পার্শ্বীয়ভাবে উল্টো, ল্যাটারালি ইনভার্টেড। দ্য সাইজ অফ ইমেজ ইজ ইকুয়াল টু দ্যাট অফ অবজেক্ট, অর্থাৎ যে প্রতিবিম্বের সাইজ সেটাই হচ্ছে বস্তুর সাইজের সমান হবে। এরপর দেখো দ্য ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম দ্য মিরর, অর্থাৎ আয়না থেকে ওই প্রতিবিম্বের দূরত্ব ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য মিরর, ওই বস্তুটা থেকে আয়না যা দূরত্ব সেটার সমান। ইফ অ্যান অবজেক্ট মুভস টুয়ার্ডস, তো এটা আমি ভালো করে বলে দিচ্ছি, দেখো একটা বস্তু, এটা মনে করো একটা আয়না আছে, এটা একটা আয়না, পিছনটায় পাড়া লাগানো মনে করো আয়না, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা যদি ভি গতিবেগে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে যেই প্রতিবিম্বটা আছে
সেই প্রতিবিম্বটা এই বস্তুর সাপেক্ষে 2v বেগে এগিয়ে আসবে। এই বস্তুটা যদি v বেগে সামনের দিকে এগিয়ে যায় তো এই প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে 2v বেগে এগিয়ে আসবে। 2v রিলেটিভ টু অবজেক্ট, অর্থাৎ বস্তুর সাপেক্ষে 2v বেগে এগিয়ে আসবে। এবার দেখো, ইফ এ প্লেন মিরর রোটেট বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, এবার কোনো একটা আয়নাকে যদি আমরা থিটা কোণে ঘোরাই তাহলে তার যে প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে একটা বস্তু যদি থিটা কোণে ঘোরে তাহলে তার প্রতিফলিত রশ্মিটা 2 থিটা কোণে ঘুরবে, এটা বলা হচ্ছে। তারপর দেখো, টু সি ফুল ইমেজ, অর্থাৎ একটা বস্তু যদি তার সম্পূর্ণ দেহটা দেখতে চাই তাহলে একটা পার্সন রিকোয়ার্স, একটা মানুষের দরকার পড়বে তার যে পুরো দৈর্ঘ্যটা, অর্থাৎ শরীরের যে পুরো দৈর্ঘ্যটা তার দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের মিরর দরকার পড়বে, মানে সে যদি পুরো বডিটাকে দেখতে চায়। এই মিরর অর অ্যাটলিস্ট হাফ অফ হিজ হাইট, তার যে পুরো টোটাল দৈর্ঘ্যের হাফ দৈর্ঘ্যর একটা আয়না দরকার পড়বে একটা মানুষ যদি তার সম্পূর্ণ বডিটা দেখতে চায়। তো এবার দেখো, ইফ টু প্লেন মিরর আর ইনক্লাইন্ড টু ইচ আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, নাম্বার অফ ইমেজ এন অফ পয়েন্ট অবজেক্ট ফ্রম ডিটারমাইন্ড অ্যাজ ফলোয়াজ। এবার যদি দুটো মনে করো আয়না, ঠিক আছে, এখানে আমি একটা আয়না নিলাম আর এখানে একটা মনে করো আয়না নিলাম, এখানে একটা আয়না নিলাম, এদের মধ্যবর্তী কোণ নিলাম আমি থিটা। তো এদের মধ্যে যে নাম্বার অফ ইমেজ, যে কীভাবে প্রতিবিম্ব তৈরি হবে সেটা যে ফর্মুলা অনুযায়ী মেনে চলে সেটা এখানে দেওয়া হয়েছে। তো 360 ডিগ্রিকে যদি আমরা থিটা কোণে ভাগ করি এবং সেটা যদি আমরা ইভেন ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা পাই, জোড় পূর্ণ সংখ্যা পাই, তাহলে যার প্রতিবিম্ব হবে n সমান 360 ডিগ্রি বাই থিটা মাইনাস n, এভাবে হবে। এবার যদি আমরা 360 ডিগ্রি বাই থিটাকে যদি আমরা ভাগ করি, যদি আমরা অড ইন্টিজার মানে বিজোড় পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটা হবে n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এবার দেখো, ইফ দি অবজেক্ট ইজ সিমেট্রিক্যাল প্লেসড, এবার বস্তুটাকে যদি সিমেট্রিক্যালভাবে প্লেসড করি, সিমেট্রিক্যাল মানে হচ্ছে প্রতিসম, যাকে বলা হয় বাংলায় প্রতিসম, ঠিক আছে। মানে মনে করো এখানে একটা আমি বৃত্তের আকারে একটা কাগজ কাটলাম, কাগজটা আমি মাঝ বরাবর কেটে দিলাম, তো এই যে একে অপরের ভাবে দেখবে সমান হয়ে যাবে, তো এটাকে বলা হয় প্রতিসম। তো এক্ষেত্রে কী হবে, ইফ থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা ইজ এ ফ্র্যাকশন দেন n ইজ ইকুয়াল টু ইন্টিজার পার্ট। মনে করো এবার যদি আমরা 360কে থিটা দ্বারা ভাগ করে মনে করো আমরা পেলাম 6.25 মতো পেলাম, তো আমরা যেটা পাবো সেটা আমরা শুধু এখানে 6ই নেব, 25টা নেব না, শুধু আমরা ইন্টিজার পার্টটা নেব। এবার দেখো, রিফ্লেকশন ফ্রম স্ফেরিক্যাল মিরর, তো স্ফেরিক্যাল মিরর অর্থাৎ গোলীয় দর্পণের রিফ্লেকশন দুটোভাবে হয়ে থাকে, একটা হচ্ছে কনকেভ মিরর আর একটা হচ্ছে কনভেক্স মিরর। কনকেভ মানে হচ্ছে অবতল দর্পণ, এই দিকটা হচ্ছে অবতল দিক, এই দিকটা হচ্ছে অবতল দিক একটা মিররের, আর এই দিকটা হবে উত্তল দিক, এই দিকটা হচ্ছে উত্তল দিক আর এই সামনের দিকটা হচ্ছে অবতল দিক। স্ফেরিক্যাল মিররে এটা ঘটে থাকে। এরপর একটা ছক দেওয়া আছে, তো ছকটাই হচ্ছে যে পজিশন অ্যান্ড নেচার অফ ইমেজ ফ্রম দ্য স্ফেরিক্যাল মিরর, অর্থাৎ একটা পজিশন হবে, মানে আমি মনে করি একটা উত্তল দর্পণ নিলাম বা অবতল দর্পণ নিলাম, সেই দর্পণের আমি কোথায় কোন জায়গায় আমি বস্তু রাখলে তার প্রতিবিম্বটা কেমন হবে, মানে মনে করো বস্তুটা ইনফিনিটিতে আছে, বস্তুটা মনে করো ফোকাসের উপরে আছে, বস্তুটা সেন্টার অফ কার্ভেচারের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে তার প্রতিবিম্বটা কেমন হবে সেটা এখানে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এই ব্যাপারটা অনেকটা বড়, ঠিক আছে, তোমরা বুঝতে গেলে এটা পুরোটা যে ক্লাস 12-এর ফিজিক্স বইয়ে লাইট চ্যাপ্টার আছে সেখানে দেখে নিতে পারো, লাইট চ্যাপ্টার আছে। তো এখানে শুধু তোমাদের রেজাল্টটা তুলে ধরা আছে, মানে কি ঘটবে শুধু রেজাল্টটা তুলে ধরা আছে, কোনো এক্সপ্লেইন দেওয়া নেই। এই ব্যাপারটা বুঝতে গেলে এটা অনেক কপাতার, অনেকক্ষণ টাইম লেগে যাবে, তো আমি তোমাদের সহজে বলে দিই ব্যাপারটা। এটা তোমাদের বুঝতে গেলে প্রথমে রেট ট্র্যাকিং মেথড বা যাকে আমরা বলে থাকি রশ্মি অনুসরণ পদ্ধতি সেটা জানা দরকার। তো রশ্মি অনুসরণ পদ্ধতিটা কি, মনে করো এটা একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণের এটা কি, এটা হচ্ছে প্রধান অ্যাক্সিস, একটু ভালো করে আঁকছি, এটা একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অ্যাক্সিস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা কেন্দ্র, এটা হচ্ছে মনে করো ফোকাস এফ। তো এখানে যে রশ্মি অনুসরণ পদ্ধতি সেটাই বলছে যে কোনো রশ্মি যদি অসীম থেকে আসা রশ্মি সবসময় সমান্তরাল রশ্মি হয়ে থাকে, তো কোন রশ্মি যদি অসীম থেকে আসে এবং সেটা যদি প্রধান অক্ষের সমান্তরাল যায় তো সেটা অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে এই যে ফোকাস বিন্দু আছে সেই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে চলে যায়। এবং যদি কোনো রশ্মি অসীম থেকে এসে যদি সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়,
কোনো রশ্মি যদি সেটা সেন্টার অফ কার্ভেচার মানে এভাবে যদি প্রবেশ করে, তো সেটা যে পথ এসেছিল সেই পথেই ফিরে যায়। রশ্মি অনুসরণ পদ্ধতি এটাই বলছে, যে পথ এসেছিল সেই পথেই ফিরে যায়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে দেখো যে জায়গায় মিট করছে ঠিক এই জায়গায় তো মিট করছে, অর্থাৎ অসীম থেকে আসা বস্তু কি হচ্ছে, এই জায়গায় মিট করছে। মনে করো সেই বস্তুটা কোথাও হয়তো এভাবে ছিল, কত বড় বস্তু জানা নেই আমাদের, সেই বস্তুটা এভাবে হচ্ছে। তো বস্তুটা এভাবে যেখানে হচ্ছে, এখানে হচ্ছে বস্তুটার আকৃতি, বস্তুটা কী হচ্ছে দেখো উল্টো হচ্ছে, যাকে আমরা বলে থাকি ইনভার্টেড মানে উল্টো। এখানে রিয়েল মানে সৎ হচ্ছে, এখানে দেখো বস্তুটাকে আমাদের ফেলতে পারছি পর্দায়, তো এখানে বস্তুটা সৎ হচ্ছে, রিয়েল হচ্ছে। আর একটা কী হচ্ছে, হাইলি ডিসমিনাইজড মানে খুব ছোট বা খর্ব হচ্ছে সেই বস্তুটি। তো এভাবেই সবগুলোকে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে। এবার যদি বস্তুটি দেখো যে বিটুইন ইনফিনিটি অ্যান্ড ফোকাস, এই ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, মানে এটার অবতল দর্পণ, বস্তুটি মনে করো এখানে যদি সেন্টার অফ কার্ভেচার হয় আর এটা ইনফিনিটি হয়, ঠিক বস্তুটি হয় এখানে কোথাও অবস্থিত হবে, ঠিক এভাবে একই পদ্ধতি, ওই দুটো পদ্ধতি সবসময় ফেলা হয়। তো এক্ষেত্রে তোমরা সবগুলোর ক্ষেত্রেই তোমরা দেখতে হবে যে প্রতিবিম্ব সৎ হবে আর উল্টো হবে, সৎ হবে উল্টো হবে। শুধু একটি ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে বস্তুটা যদি আমরা ফোকাস এবং পোলের মধ্যে রাখতে পারি, পোল কাকে বলে, এটা একটা অবতল দর্পণ, অবতল দর্পণের ঠিক এই যে মাঝেরটা, এই মাঝেরটাকে বলা হয় পোল। আর ফোকাস এই তো দেখালাম, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয় ঠিক আরেকটু দূরে, এখানে হবে ফোকাস, এখানে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটাই হচ্ছে ফোকাস। এর বস্তু যদি এই দুটোর মাঝে, মানে এখানে যদি কোথাও বস্তুটি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে শুধু একটু উল্টো হবে, সেক্ষেত্রে বস্তুর কেমন হবে, বস্তুর নেচার হবে উল্টো হবে আর ইরেক্ট হবে মানে সোজা হবে, মানে ভার্চুয়াল হবে। সেটা প্রতিবিম্বটা কেমন হবে, ভার্চুয়াল হবে, সোজা হবে। আমরা যে মনে করো যখন চুল কাটতে যাই, চুল কাটার সময় যদি আয়নার সামনে বসি, সেখানে আমরা ফোকাস বস্তুটির যে পোল এবং ফোকাসের মধ্যে অবস্থান করি, সুতরাং আমাদের কেমন দেখায়, ভালোভাবে দেখায়, সোজা দেখায়, এটাই এখানে বলা হচ্ছে। তো এখানে শুধু রেজাল্টটা দেওয়া আছে, তো দেখে নিতে পারো। এটা উপরটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণের ক্ষেত্রে, আর নিচে এটা কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে দেখানো হয়েছে। তো উত্তল দর্পণের ক্ষেত্রেই দুটোতেই ভার্চুয়াল এবং দুটোতেই ইরেক্ট হবে উত্তল দর্পণের ক্ষেত্রে, এবং অবতল দর্পণের ক্ষেত্রে সবগুলোতে রিয়েল আর ইনভার্টেড হবে, শুধুমাত্র একটা ক্ষেত্রে, যতক্ষণ না বস্তুটি ফোকাস এবং পোলের মধ্যে অবস্থান করছে ততক্ষণ বস্তুটি রিয়েল আর ইনভার্টেডই থেকে যাবে। তো ছকটা তোমরা দেখে নেবে এভাবে। আর এটা পুরো ডিটেলস আলোচনা করলে ক্লাস 12-এর ফিজিক্স বই, তোমরা ছায়া প্রকাশনীর ফিজিক্স বইয়ে ক্লাস 12-এর সম্পূর্ণ ভালোভাবে ডিটেলস এটা পেয়ে যাবে। এই ছকটি অনেক ডিটেলসে বলা হয়েছে। তো এবার দেখে নেওয়া যাক আমাদের ইউজ অফ কনকেভ মিরর, আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি কনকেভ মিরর মানে অবতল দর্পণকে। প্রথমে দেখো অ্যাজ সেভিং গ্লাস, আমাদের দাড়ি কাটতে, বিভিন্ন সেভিং করতে। অ্যাজ এ রিফ্লেক্টর ফর দ্য হেডলাইট অফ ভিকেল, হেডলাইটে মানে হেডলাইটের ভিকেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সার্চ লাইটে ব্যবহার করা হয়। অপথ্যালমাস্কোপ টু এক্সামাইন আই, ইয়ার, নোজ বাই ডক্টরস, এবং ডক্টরসের দ্বারা, যে অপথ্যালামোস্কোপের সাহায্যে, অপথ্যালামোস্কোপ, এই অপথ্যালামোস্কোপ পরীক্ষার সাহায্যে আমাদের চোখ, কান, নাক এগুলো বিচার করতে ব্যবহার করা হয় ডাক্তারিতে। এছাড়া সোলার কুকার, কনসেন্ট্রেটিং লাইট, গিভি স্পট এগুলোতে ব্যবহার করা হয় কনকেভ মিরর। তো এবার আমরা জানবো ইউজ অফ কনভেক্স মিরর। তো কনভেক্স মিররের একটা সবথেকে ভালো উদাহরণ হচ্ছে যে আমরা যে গাড়ি চালাই, সে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে, অর্থাৎ যে গাড়িতে সামনে যে আয়নাগুলো থাকে, গাড়িতে লরিতে যে আয়নাগুলো থাকে, সেই আয়নাগুলো হচ্ছে ভিউ ফাইন্ডার বলা হয় এগুলোকে, মানে পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহার করা হয় কনভেক্স মিরর। ইন সোডিয়াম রিফ্লেক্টর ল্যাম্প, এছাড়া সোডিয়াম রিফ্লেক্টর ল্যাম্পে এটা ব্যবহার করা হয় কনভেক্স মিরর। তো এরপরে যে ঘটনা সেটা আমরা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। তো রিফ্র্যাকশন অফ লাইটটা কি, রিফ্র্যাকশন হচ্ছে যে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে যাবে। মনে করো উপরটা একটা হালকা মাধ্যম মানে লঘু মাধ্যম, উপরটাকে বলা হয় লঘু মাধ্যম যদি বলি, মানে লোয়ার ডেন্সার মিডিয়াম, আর নিচেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, বা উপরটা আমি বলতে পারি এয়ার মিডিয়াম, নিচেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। মানে উপরে মনে করো বাতাস আছে আর নিচে জল আছে। তো আমি যখন এই যে উপর থেকে একটা রশ্মি ফেলবো, সেই রশ্মিটি উপর মাধ্যম থেকে নিচের মাধ্যমে চলে আসবে। কী হবে, এই রশ্মিটি একটু অবিলম্বের দিকে সরে আসবে এভাবে উপর থেকে নিচে আসলে। তো এই ধরনের যে পরিবর্তন হচ্ছে আলোর, এই ধরনের পরিবর্তনকে আমরা বলে থাকি রিফ্র্যাকশন অফ লাইট, মানে আলো হয়তো বেঁকে যাবে কিংবা কোনো পরিবর্তন ঘটবে,
এভাবে। তো এখান থেকে তোমরা যেটা মনে রাখবে সবথেকে বেশি, যে মনে করো কোনো একটা আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলো, এটা হচ্ছে একটা মিডিয়াম, উপরটা হচ্ছে মনে করো উপরে এয়ার আছে আর নিচে ওয়াটার আছে, তো এটা হচ্ছে তাদের মধ্যে লম্ব। তো কোনো একটা রশ্মি, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আসে, তা সেটা অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। আর কোনো একটা আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে আলোটা এইভাবে ছড়িয়ে যাবে, মানে সোজা যাবে না, এইভাবে ছড়িয়ে যাবে। তো এটাই হচ্ছে এখানে রিফ্রাকশন অফ লাইটের মধ্যে মেন বিষয়। তো এখানে যেগুলো লেখা আছে তোমাদের ওটাই লেখা আছে, তো তোমরা একটু পড়ে নিতে পারো এটা। এরপরে দেখো লয়েজ অফ রিফ্র্যাকশন, অর্থাৎ যে প্রতিসরণের সূত্র। তো প্রতিসরণের সূত্রে হচ্ছে প্রথম সূত্রটি হচ্ছে দেখো যে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, ইনফ্রারেক্টেড রে মানে হচ্ছে প্রতিসৃত রশ্মি, এবং নর্মাল এবং অভিলম্ব, তারা কি থাকবে, অভিলম্ব পয়েন্ট অলওয়েজ লাইজ ইন সেম প্লেন। আবার মানে ঠিক প্রতিফলনের রশ্মির মতোই এটাতেও আপাতিত রশ্মি, আগে ছিল প্রতিফলিত রশ্মি, এটা হবে প্রতিসৃত রশ্মি। আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং তাদের মধ্যে যে লম্ব সেটা একই সমতলে থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপাতন কোণের সাইন, আপাতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি আর প্রতিফলন কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং তাদের আগে যদি আমরা দুটো সাইন নিয়ে নিলাম, এরও আগে সাইন নিলাম, এটারও আগে সাইন নিলাম, তো এদের যে সাইনের অনুপাত সেটা কী হবে, এই সূত্র অনুপাত দিলে যে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, যেটাকে বলা হয় সিনেস ল, এটাই হচ্ছে সিনেস ল। মানে আপাতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইন সবসময় একটা কনস্ট্যান্ট হবে, একটা ধ্রুবক থাকবে, এই দুটোর অনুপাত সবসময় ধ্রুবক থাকবে, যাকে আমরা বলে থাকি সিনেস ল। তো এখানে মাধ্যম 1, এখানে দেখো মিউ 1 to 2 লেখা আছে, 1 থেকে 2 মানে হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে এভাবে পড়া হয় যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এর আগেও আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে পড়লাম। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ ডিফাইন্ড অ্যাজ দি রেশিও অফ স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস ইন দ্যাট গিভেন মিডিয়াম। তো এটা আমরা আগেও আলোচনা করলাম কীভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রকাশ করা হয়। প্রথমে হচ্ছে স্পিড অফ লাইট ভ্যাকুয়ামে আর স্পিড অফ লাইট মিডিয়ামে, এভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রকাশ করা হয়। তো দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে বিভিন্নভাবে চেঞ্জ হয় সেটা এখানে বলা হয়েছে। যেমন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কালার্স, মানে এক একটা কালারের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক রকম হয়। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ যত বাড়বে, তরঙ্গদৈর্ঘ্য যত বাড়বে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত কমবে। তা আমরা জানি কি কালারের নিয়ম হচ্ছে ভিবগিয়র বলা হয় ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, অরেঞ্জ আর রেড। তো ওয়েভলেন্থ যত বাড়বে, আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে যাবো মানে ওয়েভলেন্থ বাড়তে থাকবে, তো রেড কালারের ওয়েভলেন্থ সব থেকে বেশি। তো দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম ডিক্রিজ উইথ ইনক্রিজ ওয়েভলেন্থ, সুতরাং আমরা এখানে বলতে পারি যে রেড কালারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সব থেকে কম, কারণ ওয়েভলেন্থ বাড়ার সঙ্গে যদি ডিক্রিজ করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তো আমরা যেহেতু রেড কালারের ওয়েভলেন্থ সব থেকে বেশি, তাই সুতরাং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে। আর সব থেকে ওয়েভলেন্থ কার কম, বেগুনি কালারের, তাহলে বেগুনি কালারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি হবে। তো এখানে এটাই বলা হয়েছে। এরপরে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ডিক্রিজ উইথ দি ইনক্রিজ ইন টেম্পারেচার, অর্থাৎ যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই, তাপমাত্রা বাড়ালে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিক্রিজ করছে, বাট দিস ভেরিয়েশন ইজ ভেরি স্মল, কিন্তু এটা খুব ছোট হয় বা অল্প হয়। এরপরে বলা হচ্ছে হোয়েন এ রে অফ লাইট এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু আদার মিডিয়াম, ইটস ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ ডু নট চেঞ্জ। দেখো কোনো একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে আসবে, তখন তার কী কী চেঞ্জ হবে না, তখন তার ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না, ফ্রিকোয়েন্সি আর ফেজ কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাদের ভেলোসিটি পরিবর্তন হবে, ভেলোসিটি ওয়েভলেন্থ এগুলোর পরিবর্তন হবে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি এবং ফেজের কোনো পরিবর্তন হবে না। তো এরপর আমরা কিছু দৃষ্টান্ত নিয়ে আলোচনা করব, মানে কিছু ঘটনা নিয়ে আলোচনা করব প্রতিসরণের। তো প্রথমেই দেখো, মনে করো আমরা 1 গ্লাস জল নিলাম,
এক গ্লাস জলের মধ্যে তোমরা যদি একটা চামচ ডুবিয়ে দাও, একটা চামচ ডুবিয়ে দেবে, মনে হবে ওপর থেকে দেখবে, দেখে মনে হবে যে চামচটা কিছু মনে হবে যেন বেঁকে গেছে, চামচটা বেঁকে গেছে। তো এরকম মনে হয় কেন? এরকম মনে হয় প্রতিসরণের জন্য, চামচটা বেঁকে গেছে। তারপর যে আকাশে তারা চকমক করে, টুইঙ্কলিং অফ স্টার, এগুলোর জন্য। তারপর দেখো ওভাল শেপ অফ সান ইন দি মর্নিং অ্যান্ড ইভিনিং, সূর্যের যে ওভাল শেপ দেখা যায় সকালে এবং ইভিনিংয়ে, সেটা হচ্ছে সব রিফ্লেকশনের জন্য। তারপর দেখো অ্যান অবজেক্ট ইন এ ডেন্সার মিডিয়াম হোয়েন সিন ফ্রম এ রেয়ার মিডিয়াম অ্যাপিয়ার্স টু বি স্মলার ডিস্টেন্স। তো দেখবে একটা বস্তু যখন তুমি লঘু মাধ্যম থেকে দেখছো, মনে করো উপর থেকে দেখছো, মানে আমরা যখন উপর থেকে দেখছি, হালকা মিডিয়াম থেকে দেখছি, জলের মধ্যে কোনো কিছু আছে, মনে করো জলের মধ্যে একটা মাছ আছে, সেই মাছটাকে যখন আমরা উপর থেকে দেখবো তো মনে হবে যে মাছটা একটু উপরে উঠে আছে, কিন্তু বাস্তবে মাছটা অত উপরে উঠে থাকে না, মাছটা একটু গভীরে থাকে। তো এগুলো আমাদের কেন লাগে? মনে হবে মাছটা উপরে উঠে এসেছে, এগুলো হয় প্রতিসরণের জন্য। তো দেখো নিচে উদাহরণটা দেওয়া হয়েছে, মাছের উদাহরণটা তোমরা দেখে নিতে হবে। দিস ইজ হোয়াই, একটা মাছকে এই জন্যই মানে উপরে উঠেছে লাগে। তো এবার তোমরা দেখে নেবে এগুলো। তো এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে সংকট কোণ। সংকট কোণ ব্যাপারটা কি? সংকট কোণ ব্যাপারটা হচ্ছে যে মনে করো এখানে একটা মাধ্যম আছে, সংকট কোণ মনে রাখবে, সংকট কোণ তখনই হবে যখন কোনো বস্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে। এটা মনে করো এটা একটা মাধ্যম, নিচেরটা হচ্ছে নিচে জল আছে, উপরে বাতাস আছে। তো আমরা জানছি যে মাধ্যম থেকে এখান থেকে যদি ঠিক এতটা অ্যাঙ্গেল হলো, তো সেটা মনে করো এভাবে প্রকাশ করলো, এভাবে বাইরে গেল, মানে সেটা এভাবে গেল। তো এবার আমি এই অ্যাঙ্গেলটা আরেকটু বাড়ালাম, এই অ্যাঙ্গেলটা এখানে আরেকটু বাড়বে, তারপর মনে করো এই অ্যাঙ্গেলটা আমি এখানে আরও একটু বাড়ালাম। তো এক সময় এই অ্যাঙ্গেলটা এখানে হতে হতে মানে এত দূর যেই বাড়িয়েছে এখানে, আর এখানে একবারে গা ঘেঁষে প্রবেশ করছে, একবারে মানে পৃষ্ঠতল যে মাধ্যমে যেটা দূর সেপারেট করছে, জলের সঙ্গে যে বাতাসটা সেপারেট করছে যে মাটি, সে মনে করছে মাটি বরাবর প্রবেশ করলো, মানে এখানে এই যে এইটুকু অ্যাঙ্গেলের জন্য উপরের অ্যাঙ্গেলটা পুরো 90 ডিগ্রি হয়ে যাবে, উপরের অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি। আর এখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই সামান্যটুকু অ্যাঙ্গেল, মানে যে অ্যাঙ্গেলের জন্য একবারে 90 ডিগ্রিভাবে প্রবেশ করছে, সেই সর্বোচ্চ অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। তো এটা জলের ক্ষেত্রে সাধারণত 49 ডিগ্রি হয়ে থাকে, জলের ক্ষেত্রে 49 ডিগ্রি হয়ে থাকে, এক একটা মাধ্যমের ক্ষেত্রে এক এক রকম। জলের ক্ষেত্রে 49 ডিগ্রি হয়ে থাকে, আর উপরেরটা মানে 90 ডিগ্রি হবে, মানে যে সর্বনিম্ন কোণের জন্য উপরের অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হয়ে যায়, এটাকে বলা হয় সংকট কোণ। তো যদি আমি 49 ডিগ্রি থেকে বেশি দিয়ে দিই, মনে করো ঠিক আমি এত বড় করে দিলাম অ্যাঙ্গেলটা, তাহলে কী হবে? এটা আবার এইভাবে ফিরে চলে আসবে, সেটার উপরে প্রবেশ করবে না। যেমন মাছ সাধারণত এভাবেই দেখে, এভাবে করে ফিরে চলে আসে, না মাছ নয়, এভাবে করে, মানে যখন সংকট কোণটা যখন বেশি হয়ে যায়, কোনো একটা অ্যাঙ্গেল যখন দেখার থেকে সংকট কোণ বেশি, তখন সেটা ফিরে আসবে, এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো একটু পড়ে নেওয়া যাক। দেখো ইন কেস অফ প্রোপাগেশন অফ লাইট ফ্রম ডেন্সার টু রেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, ডেন্সার টু রেয়ার হতে হবে, ডেন্সার টু রেয়ার মিডিয়াম থ্রু এ প্লেন বাউন্ডারি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি। রিফ্র্যাকশন অফ অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রিভাবে রিফ্র্যাকশন করছে, আমি দেখিয়ে দিলাম 90 ডিগ্রিভাবে রিফ্র্যাকশন করছে। এবং যেটা ইনসিডেন্সটা কত হচ্ছে? ইনসিডেন্স রেটা কখন হয়ে যাবে? 49 ডিগ্রির কাছে, জলের ক্ষেত্রে হবে 49 ডিগ্রি। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটি কি? যেটা আবার ওইভাবে পূর্ণভাবে ঘুরে চলে আসবে বা অভ্যন্তরীণটাকে আমরা পূর্ণ প্রতিফলন বলে থাকি। দেখো দ্য লাইট ইজ প্রোপাগেটিং ফ্রম ডেন্সার মিডিয়াম টু টুয়ার্ডস দ্য রেয়ার মিডিয়াম অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ মোর দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ইনসিডেন্স যে অ্যাঙ্গেলটা সেটা মোর দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আমি এটাই বললাম যে যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয়ে যাবে, দেন দ্য লাইট ইনসিডেন্ট অন দ্য বাউন্ডারি রিফ্লেক্টেড ব্যাক ইন দ্য ডেন্সার মিডিয়াম। তো সেটা আবার ডেন্সার মিডিয়ামেই ফিরে আসবে, মানে সেটা আবার জলেই ফিরে আসবে এভাবে। এই যে ঘটনা, এটা অবিং দ্য ল অফ রিফ্লেকশন, যেটা ল অফ রিফ্লেকশন মেনে চলে, দিস ফিনোমেনা ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো মনে রাখবে যে অপটিক্যাল ফাইবার হয়, মানে এখনকার যে জিও নেট চলছে, জিও নেট সবসময় এখন অপটিক্যাল ফাইবার বা তোমরা যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে জিও নেটটাতে, সেগুলো হচ্ছে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সাহায্যেই
কাজ করে অপটিক্যাল ফাইবার। এরপর এখানে যেটা বলা হচ্ছে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অ্যাজ টোটাল লাইট এনার্জি রিফ্লেক্টেড। এখানে মনে রাখবে এখানে শক্তির অপচয় হয় না, টোটাল যে লাইট এনার্জি সেটা পুরোটাকেই রিফ্লেক্ট করে দেয়। নো পার্ট অফ অ্যাবজর্ব অর ট্রান্সমিটেড, কোনো পার্ট অ্যাবজর্বও হয় না, ট্রান্সমিটেডও হয় না, যে টোটাল এনার্জি থাকে টোটাল এনার্জি। এটা একটা বিশাল বড় এটা একটা প্লাস পয়েন্ট আমরা বলতে পারি, যে এখানে কোনো এনার্জি আমাদের অপচয় হচ্ছে না টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে। আমরা যে মরিচিকা দেখি, মরুভূমিতে যদি মরিচিকা দেখে থাকি কিংবা রাস্তার মাঝে যে মরিচিকাগুলো দেখে থাকি, সেগুলোই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্যই আমরা দেখে থাকি। দেখো ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য কি হচ্ছে, যে লাইট মাস্ট বি প্রোপাগেটিং ফ্রম ডেন্সার টু রেয়ার মিডিয়াম, ডেন্সার থেকে রেয়ার মিডিয়াম হতেই হবে। দিস ইজ হোয়াই লাইট গোজ ফ্রম ওয়াটার টু গ্লাস, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইল ডু নট টেক প্লেস। তো এবার দেখো সেকেন্ড নম্বরটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট মাস্ট বি এক্সিস্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এবং যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টস যেটা হচ্ছে আপাতন যে কোনটাভাবে হচ্ছে সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কী করতে হবে, এক্সিস্ট করতে হবে, তবেই হয়ে থাকবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা। তো এবার আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কিছু ঘটনা দেখে নেব। যেমন প্রথমে হচ্ছে ডায়মন্ড যে চকচক করে, হীরা চকচক করছে, একটা হীরা চকচক করে, সেটা হচ্ছে তার বিভিন্ন শেপ থাকে, হীরার এমনভাবে শেপ করা থাকে যে কী হয়, হীরার যে শেপ থাকে সেই শেপে মানে বেশি পরিমাণ আলো ঢুকবে এবং কম পরিমাণ আলো বার হবে, এবং যেই দিক দিয়ে বেরোবে সেটা কী হবে, খুব চকমকে হবে, এই জন্য হীরাকে চকমকে দেখায়। এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য হয়ে থাকে। তারপর দেখো যে সমুদ্রের মরিচিকা সেগুলো, তারপর যে বাবল, শাইনিং এয়ার বাবল হচ্ছে ওয়াটারের মধ্যে, এগুলো সবই হয়ে থাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। তারপর দেখো শাইনিং অফ এ স্মোকড বল অর মেটাল বল হুইচ ল্যাম্প শুট ডিপোজিটেড হোয়েন ডিপড ইন ওয়াটার, এগুলো সবই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ঘটনা। ইনক্রিজ ইন ডিউরেশন অফ সানস ভিজিবিলিটি, দ্য সান বিকামস ভিজিবল ইভেন বিফোর সান রেইজ অ্যান্ড রিমেইনস ভিজিবল ইভেন আফটার সানসেট ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো আমরা যে সূর্যকে দেখে থাকি, সূর্যকে যে আমরা দেখে থাকি বিভিন্ন সূর্য যখন উঠছে কিংবা ডুবছে তখন এক সময় এক রকম লাগে, দেখি কখনো সূর্যের লাল রঙ হয় সেটা আলাদা, কিন্তু এগুলো হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। তো এই জন্যই সূর্যের যে ভিজিবিলিটি সেটা ভিজিবিলিটিটা বেড়ে যায়। এরপর আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। অপটিক্যাল ফাইবার তোমাদের প্রথমে বলেছি যে আমাদের জিও নেট, সেটা অপটিক্যাল ফাইবার, তোমরা অপটিক্যাল ফাইবারটা দেখে নিতে পারো। এটা সাধারণত অপটিক্যাল ফাইবার ঠিক এরকম একটা পাইপের মতো হয়ে থাকে, এরকম পাইপের মতো হয়ে থাকে অপটিক্যাল ফাইবার, যার মধ্যে দিয়ে তোমরা আলো রশ্মি শক্তির আকারে প্রোপাগেট করে। দেখে দিচ্ছি, এটা মনে করো একটা পাইপ, এইভাবে এনার্জি এভাবে ধাক্কা খেলো এখানে আসলো, এখানে ধাক্কা খেলো এখানে আসলো, খুব তাড়াতাড়ি এভাবে ধাক্কা খেতে খেতে প্রোপাগেট করে অপটিক্যাল ফাইবারের মধ্যে এনার্জি। তোমরা এটা অপটিক্যাল এনার্জি ফাইবারে তোমরা গুগলে ছবি দেখে নিতে পারো। অপটিক্যাল ফাইবার কনসিস্ট অফ থাউজেন্ডস অফ স্ট্যান্ডার্ডস অফ ভেরি ফাইনাল কোয়ালিটি গ্লাস অর কোয়ার্টজ, যেটা ভেরি ফাইন কোয়ালিটির গ্লাস আর কোয়ার্টজ দ্বারা নির্মিত হয় এটা। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.7, ইচ স্ট্যান্ডার্ড কোটেড উইথ এ লেয়ার মেটেরিয়াল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যার হচ্ছে 1.5। ইন ইট লাইট ইজ প্রোপাগেটেড অ্যালং দ্য অ্যাক্সিস ফাইবার থ্রু মাল্টিপল টোটাল, এখানে মাল্টিপল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। প্রথমে বলেছি মাল্টিপল টোটাল, বহু সংখ্যক টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে থাকে এর মধ্যে। উইথ লস অফ এনার্জি, উইদাউট লস অফ এনার্জি, অর্থাৎ এখানে কোনো রকমের এনার্জি লস হয় না টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে। এর ব্যবহার প্রচুর, বর্তমানের ব্যবহার প্রচুর, এখানে কিছু ব্যবহার তোমাদের দেওয়া আছে। যেমন ফর ট্রান্সমিটিং অপটিক্যাল সিগন্যাল অ্যান্ড 2 ডাইমেনশনাল পিকচার, এখানে 2D যে পিকচার করতে এবং অপটিক্যাল বিভিন্ন সিগন্যাল পাঠাতে এটি ব্যবহার করতে পারো। তারপর এখানে ফর ট্রান্সমিটিং ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাতে ব্যবহার করা হয়। তো ফার্স্ট কনভার্ট করতে হয় লাইটে, তো প্রথম লাইটে কনভার্ট করতে হবে, তারপর সেটা সেই লাইট এনার্জি হয়ে যাবে এবং সেখানে গিয়ে ইলেকট্রিক এনার্জিতে আবার কনভার্ট করে নেওয়া হয়। এছাড়া এটা এন্ডোস্কোপিতে ব্যবহার করা হয়। ফর ভিজুয়ালাইজিং দ্য ইন্টারনাল সাইডস অফ বডি, আমাদের বডির ভিতরের যে অবস্থা, মানে কোনো একটা মায়ের গর্ভে কোনো সন্তান আছে, সেই সন্তানটাকে দেখার জন্য এন্ডোস্কোপিতে আমরা ব্যবহার করতে পারি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে বডির বিভিন্ন পার্ট দেখার জন্য ইন্টারনাল রিফ্লেকশন ব্যবহার করে থাকি। তো এরপরে আমাদের যেটা আসবে যে রিফ্র্যাকশন অফ লাইট থ্রু লেন্সের সাহায্যে কীভাবে রিফ্র্যাকশন বা প্রতিসরণ হয়ে থাকে।
লেন্সের সাহায্যে কীভাবে পজিশন হয়ে থাকে এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি লেন্সটা কি। দেখো, লেন্স ইজ এ সেকশন অফ ট্রান্সপারেন্ট রিফ্র্যাক্টিভ মেটেরিয়াল টু সারফেস অফ ডেফিনেট জিওমেট্রিক্যাল শেপ of which one surface must be spherical. Lens is generally two types. দেখো, লেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কনভেক্স লেন্স আর একটা হচ্ছে কনকেভ লেন্স। তো ছবিগুলো আমি দেখিয়ে দিই। তো এখানে দেখে নাও, এটা হচ্ছে কনভেক্স লেন্স আর এটা হচ্ছে কনকেভ লেন্স। তো এখানে সাধারণত দুটোই স্ফেরিক্যাল তোমরা ধরতে পারো। এখানে তোমরা প্রথমটা তোমরা ঠিক এভাবে ধরতে পারো। ধরো, এটা একটা নিলাম অংশ বৃত্তের, এটা একটা বৃত্তের অংশ নিলাম। তো দুটো কী হচ্ছে, দুটো বৃত্তের মতো তৈরি হচ্ছে না। সুতরাং এখানে দুটো সেন্টার থাকবে, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, দুটো ফোকাস থাকবে, এই একটা ফোকাস, এই একটা ফোকাস, এখানে দুটো। ঠিক এটা যদি কোনো একটা দুটো এভাবে যদি কাটো, তোমরা কোনো একটা জায়গাকে যদি তোমরা এভাবে কাটো, লেন্সকে যদি এভাবে কাটো, তো এখানেও কী হচ্ছে, দেখো কনকেভ লেন্সটাও তৈরি হচ্ছে দুই ধরনের নিয়ে। সুতরাং এখানেও দুটো সেন্টার থাকছে, দুটো ফোকাস থাকছে। এভাবে লেন্স দুই প্রকার হয়, একটা বলা হয় কনকেভ লেন্স আর একটা হচ্ছে কনভেক্স লেন্স। তো এখান থেকে তোমরা মনে রাখবে যে কনভেক্স লেন্সকে বলা হয় কনভার্জিং লেন্স বা কনভেক্স লেন্স, আর কনকেভ লেন্সকে বলা হয় ডাইভার্জিং লেন্স। তো দুটোর কাজ কী একবার বলে দিই আমি। কনভেক্স লেন্স প্রথমে বলছি। মনে করো এখান থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে। তো সমান্তরাল রশ্মিগুচ্ছ কনভেক্স লেন্সে এসে রিফ্র্যাক্টিভ হওয়ার পর কী হবে, রশ্মিগুলো এভাবে মিলে যাবে, মার্জ করে যাবে। এই যে এখানে মিলিয়ে দিচ্ছে, মানে রশ্মিগুলোকে মিলানোর ক্ষমতা, এটা হচ্ছে কনভেক্স লেন্সের। আর যদি বলি কনকেভ লেন্স, মানে অবতল লেন্স হচ্ছে কোনো একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ আসলো, সেগুলোকে আরও দূরে পাঠিয়ে দেবে, আরও দূরে পাঠিয়ে দেবে। তো এই ধরনের রশ্মিগুচ্ছকে বলা হয় কনকেভ লেন্স। আশা করছি বুঝতে পেরেছো। না, তোমরা যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, যে কোনো রকমের অসুবিধার জন্য। এগুলো হচ্ছে। তো এরপর হচ্ছে পাওয়ার অফ লেন্স, অর্থাৎ লেন্সের ক্ষমতা। তো মনে রাখবে, লেন্সের ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু সবসময় হয়ে থাকবে 1/f, যেখানে 1 মিটার আকারে প্রকাশ করা হয়, বা 100 সেন্টিমিটার তোমরা বলতে পারো, সেন্টিমিটার বসাতে পারো। তো পি ইকুয়াল টু হচ্ছে 1/f। এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ডায়াপোটার। লেন্সের পাওয়ার, এটা এই মাত্রাটা খুবই আসে ফ্রেন্ডস পরীক্ষায়, যে এসআই ইউনিট নাম কি পাওয়ারের, মানে লেন্সের পাওয়ারের এসআই ইউনিট নাম হচ্ছে ডায়াপোটার, যাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার অফ কনভেক্স লেন্স ইজ পজিটিভ অ্যান্ড দ্যাট অফ কনকেভ লেন্স ইজ নেগেটিভ। কনকেভ লেন্সের পাওয়ার নেগেটিভ আর কনভেক্স লেন্সের পাওয়ার কী হয়, পজিটিভ পাওয়ার। তো চশমার ক্ষেত্রে দেখো বলা থাকে যে এত পাওয়ার প্লাস এত পাওয়ার, ঠিক আছে, 150 পাওয়ার 200 পাওয়ার, এগুলো খুব ব্যবহার করা হয়। তো এবার দেখো, ইফ টু লেন্স আর প্লেসড ইন কন্ট্যাক্ট দেন দ্য পাওয়ার অফ কম্বিনেশন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ পাওয়ার্স অফ ইন্ডিভিজুয়াল লেন্স। তো এখানে যদি দুটো লেন্স আমরা কন্ট্যাক্ট রাখি, তাহলে কী হবে, দেন দ্য পাওয়ার অফ কম্বিনেশন, তাহলে যে পাওয়ারের কম্বিনেশন তৈরি হবে ইজ ইকুয়াল টু, সেটা কার সঙ্গে সমান হবে, পাওয়ার অফ টু ইন্ডিভিজুয়াল লেন্স। অর্থাৎ তারা যে একে অপরের, মনে করো একটা লেন্সের পাওয়ার ছিল P1 আর একটা লেন্সের পাওয়ার ছিল P2, এই দুটো লেন্সকে যদি আমরা এক জায়গায় রাখলাম, তো সেটা যেটা হবে সেটা হচ্ছে P1 প্লাস P2, এই দুটো একে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব। তো ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আসছে, এর পরের ভিডিও হচ্ছে যে চেঞ্জ ইন দি পাওয়ার অফ লেন্স, একটা লেন্সের পাওয়ার কীভাবে চেঞ্জ হয়। তো এটা দেখো, তোমরা মনে রাখবে যে একটা লেন্সের পাওয়ার, মনে করো মিউ, একটা লেন্সের পাওয়ার হচ্ছে মিউ, আর একটা মাধ্যমের পাওয়ার হচ্ছে মিউ ড্যাশ, মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ ড্যাশ। এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে প্রতিসরাঙ্ক। লেন্সের প্রতিসরাঙ্ক মনে করো মিউ, আর একটা হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ড্যাশ। এবার আমরা দুভাবে কন্ট্যাক্ট রাখবো। মনে করো একটা হচ্ছে একটা হচ্ছে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এভাবে। এবার প্রথম ক্ষেত্রে দেখো, এখানে যে প্রথম পয়েন্টটা দেওয়া হয়েছে, সেখানে যদি লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি হয়, তো সেখানে পাওয়ার কী হবে, পাওয়ারটা ডিক্রিজ করবে, পাওয়ার কমে যাবে। কারণ সেখানে কি বাড়বে, সেখানে ফোকাল লেন্থ বেড়ে যাবে, ফোকাল লেন্থ বেড়ে গেলেই পাওয়ার কমে যাবে। প্রথম ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে যদি বলা হচ্ছে যে দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি সমান হয়, মিউ ইকুয়াল যদি মিউ ড্যাশ হয়, তো সেখানে কি হবে, পাওয়ারটাও কোনো পরিবর্তন হবে না, পাওয়ার হচ্ছে সেম থাকবে। তোমরা দেখে নিতে পারো যে দ্যাট ইজ লেন্স ইজ ডিপড
ইন এ লিকুইড অফ ইকুয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে একটা লেন্সকে যদি আমরা জলের মধ্যে ডোবাই যাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান, দেন দ্য ফোকাল লেন্থ অফ লেন্স বিকামস ইনফিনিটি, তাদের ফোকাল লেন্থ কত হয়ে যাবে, ইনফিনিটিতে গঠিত হবে, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ বিকামস জিরো, এবং তাদের পাওয়ার কত হয়ে যাবে, জিরোর কাছে হয়ে যাবে। দ্য লেন্স অ্যান্ড দ্য লিকুইড বিহেভ অ্যাজ সিঙ্গেল মিডিয়াম, এটা সিঙ্গেল মিডিয়ামের মতোই আচরণ করবে, মানে লেন্সটাও যা হবে আর জলের যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই হয়ে যায় তাহলে দুটো মিডিয়ামকে তোমরা এক বলে ধরে নিতে পারো। এবার যদি আমরা দেখি যে মিডিয়ামের বা মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান বেশি, তো সেক্ষেত্রেও দেখবো আমরা যে পাওয়ার কমে যাচ্ছে বা পাওয়ার ডিক্রিজ করছে। তো এটা তোমরা পরে দেখে নেবে, ঠিক আছে। দুটো ক্ষেত্রে পাওয়ার ডিক্রিজ করবে। তো এখানে একটা ছক দেওয়া আছে, ঠিক আগের মতোই ছকটা, যে কোন ক্ষেত্রে মানে কিভাবে নির্ভর করবে। আমি যদি কোনো একটা কনভেক্স লেন্সকে প্রথমে যদি একটা ইনফিনিটি রাখি, তো সেক্ষেত্রে কী হবে, যদি আমি টুয়েলভের মধ্যে রাখি, যদি আমি ফোকাসের টুয়েলভ দূরত্বের মধ্যে রাখি, ফোকাসের দুটোর মধ্যে, তো এক্ষেত্রে তোমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে, ছকটা দেখে নেবে। এক্ষেত্রেও আগের মতোই সবগুলো রিয়েল আর ইনভার্টেড হবে, শুধু যদি আমরা বিটুইন অপটিক্যাল সেন্টার এবং যদি ফোকাসের মধ্যে থাকে শুধু তখনই বস্তুটি হবে এনলার্জ, মানে অনেক বড় হবে, ভার্চুয়াল হবে মানে অসৎ হবে, এবং ইরেক্ট মানে সোজা হবে, আর বাদ বাকি সব উল্টো হবে। তো এগুলো তোমরা দেখে নিতে পারো ছকটা ফ্রেন্ডস, বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ছকটা নিয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আমরা ডিসপারশন অফ লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণ নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এখানে যে আলোর বিচ্ছুরণ সম্পর্কে দেওয়া আছে, তো বিচ্ছুরণটা ব্যাপারটা কি, মনে করো আমি এখানে একটা প্রিজম নিলাম, তো প্রিজমের মধ্যে আমি একটা সাদা রঙের আলো মানে হোয়াইট লাইট আমি একটা পাস করলাম, তো লাইটটা কী হবে, ভেঙে যাবে, 7টি বর্ণে ভেঙে যাবে, ভিবগিওর হয়ে ভেঙে যাবে, মানে নিচে VIBG এভাবে ভিবগিওর হয়ে ভেঙে যাবে, উপরে রেড থাকবে আর নিচে বেগুনি থাকবে, ঠিক আছে, এভাবে ভিবগিওর হয়ে ভেঙে যাবে। এই যে ঘটনা ঘটছে এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ বলা হয়। এটা মনে রাখবে, এটা এক একটা রঙের আলোর জন্য এক এক রকম হয়, মানে এই যে বেগুনিটা নিচে থাকছে কেন, তারপর ইন্ডিগোর উপরে থাকছে, রেড সবার উপরে থাকছে, এভাবে যে হচ্ছে এগুলো এক একটা রঙের জন্য এক এক রকম হচ্ছে। এটা নির্ভর করে কার ওপর, এটা নির্ভর করছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওপর, মানে এক একটা লাইটের ক্ষেত্রে আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক রকম হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এটা তোমরা দেখে নেবে যে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওপর কীভাবে নির্ভর করছে। তো এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর বিভিন্ন কালার নির্ভর করছে, কার শক্তি কতটা হবে, আমি তোমাদের আগে বলে দিচ্ছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে কীভাবে নির্ভর করছে। তো এখানে তোমরা দেখে নেবে, দেখো তো ভেলোসিটি কালার অফ মিডিয়াম ম্যাক্সিমাম, কোনো কালারের ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে কিসের জন্য, মিনিমাম হচ্ছে কিসের জন্য, সে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর কীভাবে নির্ভর করছে। তো এখানে সব লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো আমি পুরো লাইন বাই লাইন বলতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই তোমরা একটু দেখে নেবে। তো এর পরের যে ঘটনা আছে সেটা হচ্ছে রেইনবো মানে হচ্ছে রামধনু। তো রামধনু কিসের জন্য হয়ে থাকে, আমাদের যে মনে করো যে ওয়াটার ড্রপ, যে জলের ফোঁটা, সেটা কী করে, সেটার উপরে যদি আলো পড়ে সেই আলোগুলোকে সেটা বিচ্ছুরণ করে সৃষ্টি করে দেয়, যে বিভিন্ন যে স্পেকট্রাম গঠিত হয় এর ফলেই রামধনু তৈরি হয়। তো এখানে দেখো বলা হয়েছে যে রেইনবো ইজ দি কালার ডিসপ্লে ইন দি ফর্ম অফ অ্যান আর্ক অফ এ সার্কেল হ্যাঙ্গিং ইন দ্য স্কাই অবজার্ভ ডিউরিং দ্য আফটার এ লিটিল ড্রিজেল অ্যাপিয়ারিং অন দি অপোজিট সাইড অফ সান, অর্থাৎ সূর্য যদি এখানে থাকে তো রেইনবো এই দিকে গঠিত হবে। রেইনবো কোন দিকে, এই দিকে গঠিত হবে। ডিসপ্রেশন অ্যান্ড রিফ্র্যাকশন অফ সান লাইট বাই দ্য সাসপেন্ডেড ওয়াটার ড্রপলেটস। তো এটা মেনলি তোমাদের ওয়াটার ড্রপলেট, সেটার ফলে ডিসপ্রেশন হয়ে বিভিন্নভাবে সৃষ্টি করছে রেইনবো দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি রেইনবো আর একটা হচ্ছে সেকেন্ডারি রেইনবো। তো ফ্রেন্ডস, এখানে তোমরা মনে রাখবে যে প্রাইমারি রেইনবোয় কী হয়, প্রাইমারি রেইনবোয় তোমাদের দুবার রিফ্লেকশন হয় আর একবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, আর দুইবার রিফ্র্যাকশন হয়। এরপরে তোমরা সেকেন্ডারি রেইনবো নিয়ে আলোচনা করব। সেকেন্ডারি রেইনবো তোমরা একটু দেখে নাও ব্যাপারটা কী। তো যে সেকেন্ডারি রেইনবো সেটাতে হচ্ছে তোমার 2 রিফ্র্যাকশন হচ্ছে অ্যান্ড 2 ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, মানে দুবার ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে আর 2 রিফ্র্যাকশন হচ্ছে। এটা সাধারণত হয়ে থাকে, দেখো আমরা জানি
লাল রঙের যে চুত্তিকোণ, ঠিক আছে, যে নতিকোণটা হয়ে থাকে সেই নতিকোণটা লাল রঙের হয় 52 ডিগ্রি হয়ে থাকে, লাল রঙের হয়ে থাকে 52 ডিগ্রি। এবং যে বেগুনি আলো, সেই বেগুনি আলোর জন্য নতিকোণ, সেই নতিকোণটা হয়ে থাকে 55 ডিগ্রি। এর ফলে যে 52 থেকে 55 এই যে 3 ডিগ্রি কৌণিক বিস্তার হচ্ছে, এই 3 ডিগ্রি কৌণিক বিস্তারে মানে অপর যে রামধনুটা গঠিত হয় এটাকে আমরা বলে থাকি দ্বিতীয় ক্রমের রামধনু বা সেকেন্ড অর্ডার রেইনবো। তো এরপরে আমরা যেগুলো নিয়ে জানবো সেটা হচ্ছে থিওরি অফ কালার থিওরি নিয়ে জানবো। তো কালার থিওরি জানতে হলে প্রথমে আমাদের যে জানতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে প্রাইমারি কালার মানে প্রাথমিক রং, যেটা মনে রাখার ঠিক সহজ উপায় হচ্ছে তোমরা এভাবে মনে রাখবে, প্রাইমারি কালার RGB। জিবি তো আমরা জানি গিগাবাইট, তাই তো, ওভাবে তোমরা মনে রাখতে পারো যে 1 GB 1024 MB ওসব কিছু নয়। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার। কীভাবে মনে রাখবে, প্রাইমারি কালার হচ্ছে RGB, শুধু এভাবে মনে রাখবে RGB। তোমাদের বেশি মনে রাখতে হবে, আমি একটা ত্রিভুজটা বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের যা কালার সম্বন্ধে প্রশ্ন আসবে তোমরা একটাও ফেলে আসবে না, সব তোমাদের হয়ে যাবে। প্রাইমারি কালার হচ্ছে RGB। আর যদি বলে সেকেন্ডারি কালার, তো সেকেন্ডারি কালার হচ্ছে যেমন এখানে যে গ্রিন আর রেড মিশিয়ে হচ্ছে ইয়েলো, রেড আর ব্লু মিশিয়ে হচ্ছে ম্যাজেন্টা, আর ব্লু গ্রিন হচ্ছে সিয়ান। মানে দুটো প্রাইমারি কালার মিশিয়ে যে একটা কালার উৎপন্ন হচ্ছে, এগুলোকেই বলে থাকছি আমরা সেকেন্ডারি কালার। রেড ব্লু, ব্লু গ্রিন, ঠিক আছে, রেড ব্লু, তারপর গ্রিন রেড, এগুলো তোমাদের ফলে যে উৎপন্ন হচ্ছে সেগুলো। এবার তোমরা মনে রাখবে যে তিনটে কালারের যোগফল অর্থাৎ ইয়েলো, ম্যাজেন্টা, সিয়ান, তিনটে যোগফল কী হবে, সাদা হবে, মানে তিনটি মিশিয়েই সাদা পেয়ে যাব। তো এগুলো জানার জন্য সবথেকে যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে আমি মনে করি এই ত্রিভুজটা বা কালার ট্রায়াঙ্গেলটা। কালার ট্রায়াঙ্গেলটা কীভাবে মনে রাখবে, তো প্রথমে তোমরা একটা ত্রিভুজ আঁকবে, আমি বলে দিই তোমাদের, প্রথমে একটা ত্রিভুজ আঁকবে। ত্রিভুজ আঁকার পর এখান থেকে শুরু করবে, ডান দিক থেকে শুরু করবে, দিয়ে লিখবে RGB, তারপর লিখবে মাই সি মানে মাই চকোলেট, এরকম মনে রাখতে পারো, মাই সি। অর্থাৎ এখানে হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, এই তিনটে প্রাথমিক কালার তিনটে কোনায় পড়ে গেল। তারপর রেড আর গ্রিন মিলে কি কালার হবে, ম্যাজেন্টা। রেড আর গ্রিন মানে মাঝেরটা। তারপর রেড আর যদি বলা হয় কালারটা এভাবে ত্রিভুজটা আঁকবে, এখানে RGB, এটা হচ্ছে মাই সি, এভাবে মনে রাখবে। তো এই যে ব্লু আর রেড এই দুটো মিশে কী কালার তৈরি হবে, ম্যাজেন্টা তৈরি হবে। তারপর তোমার যদি বলা হয় যে রেড আর গ্রিন মিলে কী তৈরি হবে, ইয়েলো কালার তৈরি হবে। ব্লু আর গ্রিন মিলে কী কালার তৈরি হবে, সেটা হচ্ছে সিয়ান কালার তৈরি হবে। তো এভাবে তোমরা মনে রাখবে, এই দেখো এই দুটো কালার, রেড ব্লু ম্যাজেন্টা, রেড আর গ্রিন মিলে ইয়েলো, ব্লু আর গ্রিন মিলে সিয়ান, এভাবে মনে রাখবে। আর দেখো কমপ্লিমেন্টারি কালার মানে হচ্ছে যাকে আমরা কমপ্লিমেন্টারি বা পরিপূরক বা সম্পূরক বলে থাকি, যেমন অ্যানি টু কালার্স হোয়েন অ্যাডেড প্রডিউস হোয়াইট লাইট, যেটা হোয়াইট লাইট উৎপন্ন করে সেই টু কমপ্লিমেন্টারি কালার, তাদের কমপ্লিমেন্টারি কালার বলে। দেখো ক্লিয়ারলি এ সেকেন্ডারি কালার অ্যান্ড দি রিমেইনিং প্রাইমারি কালার আর কমপ্লিমেন্টারি। একটা সেকেন্ডারি কালার একটা প্রাইমারি কালার হচ্ছে কমপ্লিমেন্টারি, রেড অ্যান্ড সিয়ান। আর যেমন তোমাদের বলা হয় যে নিচের কোন দুটি কালার মিলে সাদা হবে, একটা হচ্ছে ঠিক সেটা করবে এই সোজাসুজি দাগ টানবে এভাবে, এর সাথে এভাবে দাগ টানবে, আর এটার সাথে এভাবে, যেমন রেডের সঙ্গে সিয়ান, ব্লুর সঙ্গে ইয়েলো, আর গ্রিনের সঙ্গে ম্যাজেন্ডা, এভাবে তোমরা মনে রাখবে। তোমরা যদি কালার ট্রায়াঙ্গেলটাকে আয়ত্ত করতে পারো, এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক সবই পেয়ে যাবে। তো কমপ্লিমেন্টারি কালার বলা হচ্ছে কোনগুলোকে, এগুলো বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, একের সাথে অপরের যে বিপরীতে থাকছে, এই তিনটে কর্নারে যে থাকছে, এগুলো হচ্ছে প্রাইমারি কালার। আর মাঝে যেগুলো থাকছে এই যে কালারগুলো মাঝের থাকগুলো, এগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। তো এভাবে তোমরা মনে রাখতে পারো। তো এরপর কালার বডিজ সম্পর্কে দেওয়া আছে। তো কালার বডিজটা কি, দ্য কালার অফ ব্লু এ বডি ইজ দি কালার অফ লাইট হুইচ রিফ্লেক্সড ট্রান্সমিট। তো বলে দিচ্ছি তোমাদের, মনে করো কোনো একটা বস্তু থেকে আমি নীল কালার দেখতে পাচ্ছি, তার মানে কি এই বস্তুর ওপর যে লাইটটা পড়ছে সব লাইট সে বস্তু শোষণ করে নিচ্ছে, শুধুমাত্র নীল আলোটা সে প্রতিফলন করছে। কোনো বস্তু যদি আমরা লাল দেখি তার মানে কি, কোনো বস্তু যখন আমরা রেড দেখব তার মানে সেই রেড বস্তুটি
সব আলো শোষণ করে নিচ্ছে, শুধুমাত্র সে লাল আলোটাকে প্রতিফলন করছে। আর কোনো বস্তু মনে রাখবে, যদি কোনো আলো প্রতিফলন করতে না পারে তাহলে সেই বস্তুটাকে আমরা কালো কালারে দেখি। কোনো বস্তুটাকে যদি আমরা কোনো বস্তু যদি কোনো আলো প্রতিফলন করতে না পারে সেটাকে আমরা কালো কালারে দেখে থাকি। তো এটা সম্পর্কে পরে একটা ছক আছে, যেটা যখন আমি নিয়ে বলবো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, ছকটা এখানে দেওয়া আছে, তোমরা ছকটা এখন কীভাবে আমি একবার বলে দিচ্ছি, তোমাদের একটা বোঝালেই সব বুঝে যাবে। প্রথমে দেখো কোনো একটা অবজেক্ট নিলাম, যেটা হচ্ছে হোয়াইট পেপার। তো হোয়াইট পেপারকে আমি যদি সেটার উপরে যদি আমি হোয়াইট লাইট ফেলি, মানে সাদা লাইট ফেলি, সেটা সাদা আলো প্রতিফলন করবে। তোমরা মনে রাখবে যে সাদা আলোর ওপর যে আলোই পড়ুক না কেন সেটা সেই আলোটাকে প্রতিফলন করতে পারে। অর্থাৎ সাদা আলো ফেললে সে সাদা আলো প্রতিফলন করবে, লাল আলো ফেলে লাল আলো প্রতিফলন করবে, গ্রিন আলো প্রতিফলন করবে, ব্ল্যাক ফেলে ব্ল্যাকে ব্ল্যাক প্রতিফলন করবে, মানে ব্লু লাইট ফেললে সেটা ব্লু প্রতিফলন করবে। এরকম করে সাদা আলোর উপরে আমরা যে আলোই ফেলি না কেন সেটা সব আলোই প্রতিফলন করবে। এবার আমরা লাল লাল আলো নিলাম। এবার তোমরা তো ফ্রেন্ডস তোমরা একটা বোঝাতে বুঝতে পারে যাবে, লাল আলো নিলাম। তো লাল আলোর উপরে যদি আমরা কী ফেলি, সাদা আলো ফেলি, তো লাল আলোর যদি উপরে যদি আমরা সাদা আলো ফেলি, তো লাল আলো কী করবে, সব আলোকে শোষণ করে নেবে, শুধু সাদা আলোটাকে প্রতিফলন করবে। তো আর লাল আলোর উপর যদি আমরা লাল আলো ফেলি তাহলে সেই লাল আলোটাকে প্রতিফলন করবে। এর ছাড়া আমি যে এক রঙেরই কালার ফেলবো কেন, যে রঙের আলো ফেলবো কেন, সেটা সব কী করে শোষণ করে নেবে, সুতরাং সব কী হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তা তোমরা যদি এখানে দেখো যে যদি তোমরা যদি গ্রিন কালার নাও, সুতরাং সে কী করবে, শুধু সাদা আলোটাকে গ্রিন করবে, আর যদি তোমরা গ্রিন ফেলো সেটাকে গ্রিন করবে, বাদ বাকি সব ব্ল্যাক হয়ে যাবে। তো এটা এভাবেই কাজ করছে। তো এবার আমরা স্ক্যাটারিং অফ লাইট নিয়ে আলোচনা করব। স্ক্যাটারিংকে বাংলায় বলা হয় বিক্ষেপণ। তো মনে রাখবে যে আমাদের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল সায়েন্স বিভাগের, ভারতের মধ্যে প্রথম সায়েন্টিস্ট যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তেনার নাম কি হচ্ছে সিভি রমন। সিভি রমন, তিনি রমন এফেক্টের জন্য আমরা জানি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সেটা যে রমন এফেক্ট, সেটা কার সঙ্গে সংযুক্ত, সেটা স্ক্যাটারিং অফ লাইট। তোমরা পরীক্ষা এরকম আসতে পারে যে রমন, ঠিক আছে, যে আমাদের প্রথম সায়েন্টিস্ট সিভি রমন, তিনি কোন বিষয়ের জন্য বলতে পারি যে তিনি কোন বিষয়ের জন্য পেয়েছিলেন নোবেল প্রাইজ। তো আমরা বলতে পারি স্ক্যাটারিং অফ লাইট। তো স্ক্যাটারিং অফ লাইট মানে হচ্ছে আলোর বিক্ষেপণ। তো বিক্ষেপণের জন্য পরীক্ষায় যেসব ঘটনা ঘটে থাকে, যে ব্লু স্কাই, আকাশকে নীল দেখি কিসের জন্য, ইজ ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট, আকাশকে নীল দেখি, এটা হচ্ছে আমাদের স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণের জন্য। এটা পরীক্ষায় বহুবার এসেছে যে আমরা আকাশকে নীল দেখি কেন, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। তারপর দেখো দ্য ব্রিলিয়ান্ট রেড কালার অফ রাইজিং অ্যান্ড স্ক্যাটারিং সান ইজ ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট। তারপর আকাশকে দেখো সকালবেলায় কিংবা গধূলির সময় আমরা যে রেড কালারে দেখি, সেটা সম্পূর্ণ হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণের জন্য। তো আলোর বিক্ষেপণ অ্যাকচুয়ালি কি, যে আমাদের বাতাসের মধ্যে যে ছোটো ছোটো ধূলিকণা থাকে, সেই ধূলিকণার উপর আলো পড়লে আলো রিফ্লেক্ট করে, আলো বিভিন্নভাবে রিফ্লেক্ট করছে, এবং রিফ্লেক্ট করার ফলেই এই ঘটনাগুলি ঘটে থাকে। দেখো হোয়েন এ লাইট ওয়েভস ফল অন স্মল বডিজ সাচ অ্যাজ ডাস্ট পার্টিকেল, যেমন ধুলোর ওপর, ওয়াটার পার্টিকেল, সাসপেন্ডেড পার্টিকেল ইন কোলোইডিয়াল সলিউশন, এগুলোর উপর জন্য পড়ছে, দে আর থ্রোন আউট ইন অল ডাইরেকশন, তারা অল ডাইরেকশনে কী করছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। দিস ফেনোমেনা ইজ কল্ড স্ক্যাটারিং অফ লাইট, এটাকে আমরা বলে থাকি স্ক্যাটারিং অফ লাইট। তো এবার আমরা ইন্টারফারেন্স অফ লাইট নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আগেই বলেছি ইন্টারফারেন্স মানে কি, ইন্টারফারেন্স মানে হচ্ছে ব্যতিচার। আলোর ব্যতিচার ব্যাপারটা কি, তো আলোর ব্যতিচার হচ্ছে, আমি আগে যখন পড়েছি সাউন্ড ওয়েভের ক্ষেত্রে ইন্টারফারেন্স পড়েছি, যখন দুটো লাইট একে অপরের ওপর সুপার ইম্পোজ করছে, মনে করো এই একটা ওয়েভ যাচ্ছে, ঠিক আছে, এই একটা ওয়েভ যাচ্ছে, এরই সাথে মনে করো আর একটা ওয়েভ এভাবে যাচ্ছে, মনে করো এভাবে একটা ওয়েভ যাচ্ছে, দিয়ে এরা একে অপরের সুপার ইম্পোজ করছে। যেই জায়গায় দেখবে আলো তীব্র, এক জায়গায় আলো তীব্র বেগে জ্বলছে, যেখানে যেখানে মিট করছে তীব্র বেগে জ্বলছে আলো, মানে যার প্রাবল্য আলোর খুব বেশি হচ্ছে, আরেক জায়গায় প্রাবল্যটা কম হচ্ছে। তো যেখানে প্রাবল্য বেশি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে ধ্বংসাত্মক ব্যতিচার। মানে যেখানে তীব্রতা বেশি হচ্ছে আলো, সেটাকে আমরা বলতে পারি কনস্ট্রাকটিভ ব্যতিচার ইন্টারফারেন্স, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, মানে ধ্বংসাত্মক ব্যতিচার। তো এটাই এখানে বলা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট। তো এবার আমরা ডিফ্রাকশন অফ লাইট নিয়ে আলোচনা করব। তো ডিফ্রাকশন, আমি আগে বলেছি ডিফ্রাকশনকে বলে থাকে
বলা হয় যে অপবর্তন, আলোর অপবর্তন। তো অপবর্তন ব্যাপারটা কি, মনে করো আমরা একটা সুই নিলাম বা সূচ বলে থাকি, সূচের এটা কী থাকে, ঠিক এরকম থাকে। তো এখানে সূচের এখানে যদি আমরা লাইট ফেলি, খুব সরু ছিদ্র, মানে খুব সরু ছিদ্র বা পাতলা থিন ছিদ্র দিয়ে আমরা লাইট ফেলি, সেই লাইটটা কী হবে, হালকা বেঁকে প্রবাহিত হবে। লাইটটা যে হালকা বেঁকে যাবে, সোজা না গিয়ে লাইটটা বেঁকে যাবে। কোনো সরু ছিদ্র, খুব সরু ছিদ্র দিয়ে যদি আমরা, খুব পাতলা বা সরু ছিদ্র দিয়ে, মানে সূচের ওর থেকেও যদি পাতলা ছিদ্র দিয়ে আমরা লাইট ফেলি, মনে করো সেই ব্লেটের যে প্রান্ত থাকে, সেই প্রান্তে যদি আমি লাইট ফেলি, সেই লাইটটা সোজা না গিয়ে এভাবে বেঁকে প্রবাহিত হয়। যদি বেঁকে প্রবাহিত হয়, এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি ডিফ্রাকশন অফ লাইট, অর্থাৎ আলোর অপবর্তন। ঠিক আছে, তো আলোর অপবর্তন এটাই বলে, বা ডিফ্রাকশন অফ লাইট। ন্যারো ওপেনিং, ঠিক আছে, এই দেখো থ্রু এ ন্যারো ওপেনিং, খুব ছোট, মানে তোমরা ওইভাবেই তোমরা মনে রাখতে পারে যে একটা সূচের যে মাথার যে ডগার যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে যদি আমরা একটা আলো পাস করি, তো সেই আলোটা যে বেঁকে সোজা না গিয়ে বেঁকে প্রবাহিত হয়, এই ধরনের লাইটকে আমরা বলে থাকি ডিফ্রাকশন অফ লাইট, অর্থাৎ আলোর অপবর্তন। তো এরপরে হবে পোলারাইজেশন। পোলারাইজেশন বলা হয় সমবর্তন। তো সমবর্তন ব্যাপারটা কি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, যেখানে তোমরা মনে রাখবে সমবর্তনের ক্ষেত্রে যে দ্য ভিজিবল এফেক্ট অফ লাইট ইজ অনলি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, যে আলোর ভিজিবল এফেক্টটা আমরা পাই সেটা শুধুমাত্র ফিল্ড ভেক্টর পাই। তো সমবর্তনের ক্ষেত্রে দুটো রশ্মি কাজ করে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কাজ করে, আর একটা হচ্ছে আমাদের লাইট রেজ কাজ করে। তোমরা যদি সমবর্তনের সংজ্ঞাটা জানতে চাও, তো সমবর্তনের সংজ্ঞা হচ্ছে যে আমরা বলতে পারি আলোর গতির অভিমুখে, আলোর যে গতির অভিমুখ একটা হচ্ছে, সেই গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত, এরকম করে লম্বভাবে অবস্থিত, আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের ওপর একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাকে হলো আলোর সমবর্তন। তাহলে এখানে কোনটা সীমাবদ্ধ থাকবে, তড়িৎক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটা সীমাবদ্ধ থাকতে হবে, মানে রেস্ট্রিক্টেড থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা যদি রেস্ট্রিক্টেড যে ঘটনা ঘটাচ্ছি, সেটাই হচ্ছে আলোর পোলারাইজেশন বা সমবর্তন। আরেকবার বলে দিচ্ছি, আলোর গতির যে অভিমুখ, আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের উপর একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাই হলো আলোর সমবর্তন। এখানে সবসময় সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড করছি কোনটা, আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা রেস্ট্রিক্টেড করছি। তো এখানে তোমরা দেখে নাও যে পোলারাইজেশন ইজ দি অনলি ফেনোমেনা হুইচ প্রুভস দ্যাট লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ। তো শুধুমাত্র পোলারাইজেশনের সাহায্যে আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি যে লাইট হচ্ছে তির্যক তরঙ্গ। এর আগে আমরা যে ব্যতিচার পড়েছি, ঠিক আছে, অপবর্তন পড়েছি, তো সেগুলোর সাহায্যে ঠিক ততভাবে প্রমাণ করা যায় না যে আলো একটি তির্যক তরঙ্গ, কিন্তু সমবর্তনের সাহায্যে পুরোপুরিভাবে আমরা প্রমাণ করে দিতে পারি যে আলো হচ্ছে একটা তির্যক তরঙ্গ। দেখো, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন হুইচ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, যেখানে কী থাকছে, ইলেকট্রিক থাকছে আর ম্যাগনেটিক ফিল্ড থাকছে, ভেক্টর ভাইব্রেট পারপেন্ডিকুলার, যেটা পরস্পরের সঙ্গে লম্ব থাকছে, অ্যান্ড আদার পারপেন্ডিকুলার টু অ্যান্ড অলসো পারপেন্ডিকুলার টু দি ডাইরেকশন অফ প্রোপাগেশন, এবং সেটা যেভাবে প্রোপাগেশন করছে তার সঙ্গেও পারপেন্ডিকুলার থাকছে। ইন অর্ডিনারি লাইট দ্য ভাইব্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ইন প্লেন পারপেন্ডিকুলার টু ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। দেখো, পোলারাইজেশন ইজ দি phenomena of restricting the vibration of light particular direction in a plane perpendicular direction of wave। এখানে যে রেস্ট্রিকশনটা করছে, এই রেস্ট্রিকশনটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের। এখানে মনে রাখবে ইলেকট্রিক ফিল্ডের রেস্ট্রিকশন করা হয় অপবর্তনের ক্ষেত্রে, এখান থেকে মনে রাখবে। এরপরে আছে হিউম্যান আই, অর্থাৎ মানব চক্ষু নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, মানব চক্ষু যে ন্যূনতম লিস্ট অফ ডিস্টেন্স, অর্থাৎ মানে সব থেকে ন্যূনতম দূরত্ব যেটা মানব চক্ষু খুব ভালোভাবে দেখতে পায়, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার সব থেকে ন্যূনতম দূরত্ব যে ভালোভাবে দেখতে পাই। দেখো, হিউম্যান আই বেসিক্যালি কনসিস্ট এ কনভেক্স লেন্স, আমাদের মানব চক্ষু হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনভেক্স লেন্স। দ্য লেন্স ফ্রম রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ অবজেক্ট অন রেটিনা, যে রেটিনায় রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ, মানে ইনভার্টেড মানে উল্টো এবং সদ্বিম্ব গঠন করে রেটিনাতে চোখের। কনভেক্স লেন্স মানে আগেই বললাম যেটা লেন্সটা এরকম, মানে যেখান থেকে আলোক রশ্মি আসলে রশ্মিগুলোকে মার্জ করে নেয়, মানে এক জায়গায় জড়ো করে নেয়, এভাবে। এটা হচ্ছে হিউম্যান আই আমাদের এরকম। দেখো, দেয়ার আর টু কাইন্ডস অফ ভিশন সেলস ইন দি রেটিনা,
দে আর কল্ড রডস অ্যান্ড কোন, দুই ধরনের থাকছে, একটা রডস বলা হয়, একটা কোনস বলা হয়, ভীষণ সেল। অ্যাকাউন্ট অফ দেয়ার পারপেন্ডিকুলার শেপ, রোডস ডিসাইডিজ দ্য ইন্টেন্সিটি অফ লাইট, হোয়ার কামস ডিস্টিংগুইশ কালার অফ লাইট। তো এরপর দেখো মায়োপিয়া বলা হচ্ছে, মায়োপিয়া বা শর্ট সাইডনেস বলা হয়। মায়োপিয়া মানে হচ্ছে রাজদৃষ্টিওয়ালাটাকে বলা হয়, মানে মায়োপিয়া বা শর্ট সাইডনেস মানে রাজদৃষ্টিকে বলা হয়। তো এই মায়োপিয়া ব্যাপারটা কি? মায়োপিয়া হচ্ছে কোনো একটা ব্যক্তি যদি তার শর্ট সাইডনেস মানে কাছের জিনিস, সে কাছের জিনিস পরিষ্কারভাবে দেখতে পাবে কিন্তু দূরের জিনিস দেখতে পাবে না। মনে করো কোনো একটা বস্তু সেখানকার জিনিস পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে, এখানে একটা বস্তু আছে, ব্যক্তি সেখানকার জিনিস দেখতে পাচ্ছে কিন্তু সেই দূরের জিনিস দেখতে পাচ্ছে না, শর্ট সাইডনেস মানে এই জিনিসটা খুব ভালোভাবে সে দেখতে পাচ্ছে, এই ধরনের রোগকে বলা হয় মায়োপিয়া। তো এর বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন ইনগ্লেশন অফ আইবল, আমাদের আইবলের বৃদ্ধি পেয়ে যাওয়া, শর্টনিং অফ ফোকাল লেন্থ অফ আইল্যান্ডসের যে ফোকাল লেন্থ কমে যাওয়া, এগুলোর ফলে মায়োপিয়া হয়ে থাকে। মানে মায়োপিয়া মানে কাছের জিনিস দেখতে হবে, দূরের জিনিস দেখতে হবে না, এটা। তো ফ্রেন্ডস এখান থেকে মনে রাখবে, এখান থেকে যে মায়োপিয়া হচ্ছে সেটা কি করছে, ওভার স্ট্রেচিং অফ সিলিয়ারি মাসেল বিয়ন্ড অফ ইলাস্টিক লিমিট, এখানে সিলিয়ারি মাসেল বেড়ে যাওয়ার ফলেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই যে আমরা ঠিক করি কী করে, মায়োপিয়ার রোগ ঠিক করা হয় সাধারণত কনকেভ লেন্স ব্যবহার করা হয় বা ডাইভার্জিং লেন্স। কনকেভ লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া রোগের ক্ষেত্রে, কনকেভ লেন্স। তো এরপরে দেখো, এরপরে আমরা পড়ব হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া অর লং সাইডনেস মানে হচ্ছে দূরের জিনিস দেখতে হবে কিন্তু কাছের জিনিস দেখতে হবে না, এই ধরনের রোগকে বলা হয় যে দূরদৃষ্টি বলা হয় বা হাইপারমেট্রোপিয়া বলা হয়। যেমন শর্টনিং অফ আইবল ছোটো হয়ে যাওয়া, ইনক্রিজ অফ ফোকাল লেন্থের বৃদ্ধি পাওয়া যাওয়া, শিফটিং অফ সিলিয়ারি মাসেল, সিলিয়ারিং পেসের স্টিফেনিং হয়ে যাওয়ার ফলে এই ধরনের রোগ হয়ে থাকে। তো এটা কী হয়ে থাকে দেখো, এটা আমরা সাধারণত কনভেক্স লেন্স ব্যবহার করে এই ধরনের রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। তো মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এগুলো তোমরা দেখে নিতে পারো। আর একটা হচ্ছে প্রেসবায়োপিয়া সাধারণত বৃদ্ধদের ক্ষেত্রে এই ধরনের রোগ দেখা যায়। তো প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে কী হয়, যে কোনো একটা ব্যক্তি সে দূরের জিনিসও ভালো করে দেখতে পাচ্ছে না, কাছের জিনিসও ব্যক্তি ভালো করে দেখতে পাচ্ছে না, এই ধরনের রোগকে আমরা বলে থাকি প্রেসবায়োপিয়া। তো এটাকে সারানো হয় কী করে, ফর টু সেপারেট লেন্স আর বাইফোকাল লেন্স ইউজড, এখানে বাইফোকাল লেন্স ইউজ করা হয়। আর একটা মনে রাখবে, অ্যাস্টিগমেটিজম রোগ কি, দ্য ডিফেক্ট অ্যারাইজ ডিউ টু ডিফারেন্স ইন দি রেডি অফ কার্ভেচার অফ কর্নিয়া, যেখানে রেডি মানে রেডিয়াস, ঠিক আছে, কর্নিয়ার যে রেডিয়াস ইন দ্য ডিফারেন্ট প্লেন, এক একটা প্লেনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি অ্যাস্টিগমেটিজম। তো এটা কার জন্য হয়ে থাকে দেখো, ফর রিমিডি অফ সিলিন্ড্রিক্যাল লেন্স, এটা আমরা সারাই সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে অ্যাস্টিগমেটিজম রোগটাকে আমরা সারাতে পারি। তো এবার দেখো সিম্পল মাইক্রোস্কোপ। তো সিম্পল মাইক্রোস্কোপে তোমার যে পাওয়ারের ফর্মুলা সেটা মনে রাখবে, সিম্পল মাইক্রোস্কোপ হচ্ছে m=1+d/f, যেখানে ডিটা হচ্ছে 25 সেমি ধরা হয় সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, আর এফটা হচ্ছে তাদের ফোকাস দৈর্ঘ্য সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, এটা মাইক্রোস্কোপের পাওয়ার। দিস ইজ সিম্পলি কনভেক্স লেন্স, এখানে সিম্পলি কনভেক্স লেন্স অফ স্মল ফোকাল লেন্থ, যাদের ফোকাল লেন্থটা কি খুব ছোটো হয়, সিম্পল মাইক্রোস্কোপের ফোকাল লেন্থ ছোটো হয়। দ্য অবজেক্ট টু বি এনলার্জ, এবং অবজেক্টটাকে এনলার্জ করা হয়, ইজ প্লেসড উইদিন দ্য ফোকাস অফ লেন্স, অবজেক্টটাকে এনলার্জভাবে দেখানো হয়। এরপর দেখো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপে কী বলা হচ্ছে, ইট কনসিস্ট অফ টু কনভেক্স লেন্স, এটা দুটো কনভেক্স লেন্স দ্বারা তৈরি হচ্ছে, কোঅ্যাক্সিয়ালি ফিটেড ইন হলো টিউব, একটা হলো টিউবের মধ্যে। দ্য লেন্স ফেসিং দ্য অবজেক্ট ইজ কল্ড অবজেক্ট অ্যান্ড লেন্স টুয়ার্ডস আই ইজ কল্ড আইপিসিস। তো ফ্রেন্ডস আইপিসিস মানে হচ্ছে কোনো জিনিস আমরা যেটা চোখ দিয়ে দেখবো, মানে যেখানে আমরা চোখ লাগাতে পারি সেটাকে বলা হয় আইপিসিস, ঠিক আছে। আর একটা হচ্ছে অবজেক্টিভ, আর যেখানে মানে কোনো অবজেক্ট রেখে যেখানে দেখা হয় সেটাকে অবজেক্টিভ লেন্স আমরা বলে থাকি, মানে যেটা আমাদের চোখের সামনে থাকে সেটা অবজেক্টিভ লেন্স। দেখো দ্য অ্যাপারচার অফ অবজেক্টিভ ইজ স্মলার দ্যান দ্যাট অফ আইপিস। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে আইপিস সেটার থেকে কী হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে, অবজেক্টিভ অ্যাপারচার অফ অবজেক্টিভেরটা ছোটো হয়ে যাচ্ছে।
তো এবার দেখো বোথ লেন্সেস আর অফ স্মলার ফোকাল লেন্থ, দুটো লেন্সেরই কী হচ্ছে ছোট ফোকাল লেন্থ থাকছে। দিস ইনক্রিজ দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ ইনস্ট্রুমেন্ট, এটা কী করছে তাদের ম্যাগনিফাইং যে পাওয়ারটা সেটা বাড়িয়ে দিচ্ছে। তো এরপর দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ সাধারণত ইউজ করা হয় যে আমাদের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে তীব্র ত্বরণের মানে অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সোর্স অফ ইলুমিনেশন, অ্যাজ দি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন ইজ শর্টার দ্যান, অ্যাজ দি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন কার থেকে ছোটো দেখো, শর্টার দ্যান দ্যাট অফ ভিজিবল লাইট, ভিজিবল লাইটের থেকে, দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ হ্যাজ হায়ার রিজলভিং পাওয়ার, এবং যেটার কী হয় খুব হাই রিজলভিং পাওয়ার থাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের। তো এবার ফ্রেন্ডস আমরা টেলিস্কোপ নিয়ে আলোচনা করব। তো টেলিস্কোপ কি, টেলিস্কোপের কাজ হচ্ছে আমাদের খুব মানে অ্যাস্ট্রোনমিক্যাল ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় টেলিস্কোপের। ধরো এখানে একটা চোখ দিচ্ছে, একটা ছোটো লেন্স থাকে আর একটা বড় লেন্স থাকে। তো এটার সাহায্যে আমরা টেলিস্কোপ এভাবে দেখতে পারি। এখানে আমরা চোখ দিই এবং এখানে যে বিভিন্ন মহাকাশ অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়বস্তু পর্যবেক্ষণ করার জন্য আমরা টেলিস্কোপ ব্যবহার করে থাকি। ঠিক আছে, দেখো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কনসিস্ট অফ টু কনভেক্স লেন্স, দুটো কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। Placed coaxially in hollow tube in lens facing the object is called objective, and the lens towards the eye is called eyepieces. Final image is inverted, যেখানে ফাইনাল ইমেজ কী হয় উল্টো হয়ে যায়। তো এখানে তোমরা দেখে নিতে পারো ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ, মানে অবজেক্টিভের যে ফোকাল লেন্থ সেটা লার্জার দ্যান দ্য আই পিস, মানে যেখানে এটা বেশি হয়, এই যে ফোকাল লেন্থ এই লেন্থ অনেক বেশি হয় আই পিসের থেকে। ঠিক আছে, গ্যালিলিয়ান টেলিস্কোপ কনসিস্ট অফ টু লেন্স। তো ফ্রেন্ডস এগুলো তোমরা একটু দেখে নেবে টেলিস্কোপের সম্পর্কে। তো ফ্রেন্ডস এরপর আমাদের স্লাইড প্রজেক্টর নিয়ে আছে, যেটাই শেষ। তো স্লাইড প্রজেক্টর কি, স্লাইড প্রজেক্ট হচ্ছে, আর দেখবে তোমরা যে প্রজেক্টরের কাজ কি, যে কোনো একটা বস্তুকে খুব অনেক বড় করে পর্দায় ফেলে দেওয়া। ঠিক আছে, তো অনেক বস্তুকে বড় করে পর্দায় যে ফেলে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে স্লাইড, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। ইট প্রজেক্ট ম্যাগনিফাইড ইমেজ অফ অ্যান অবজেক্ট অন এ স্ক্রিন, দ্য অবজেক্ট ইনভার্টেড, অবজেক্ট কী হয় ইনভার্টেড ইজ প্লেসড বিটুইন এফ অ্যান্ড টু এফ, যেটা এফ অ্যান্ড টু এফের মধ্যে রাখা হয়। অফ প্রজেকশন লেন্স কনভেক্স লেন্স, সো দ্যাট ইজ রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ ইজ ফাউন্ড বিটুইন টু এফ ইনফিনিটি অর্ডার আদার সাইড ইমেজ ইরেক্ট, এবং সেটা যদি বিটুইন টু এফ অ্যান্ড ইনফিনিটি অন দিস আদার সাইড ইমেজ কী হয়, ইমেজ সেখানে সোজা হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটাই হচ্ছে তোমাদের মুভি ফিল্ম, এটা হচ্ছে মানে ম্যাগনিফাইড স্লাইড প্রজেক্টরের কাজ হচ্ছে যে ইমেজটাকে সবসময় বড় করে দেখানো, ইমেজটাকে বড় করে দেখানো, সেটা এফ আর টু এফের মধ্যে থাকছে। ভিডিওটা খুব অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি খুব তাড়াতাড়ি এটা বলে শেষ করলাম। তো তোমাদের বুঝতে যদি যে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় তো আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ, এখান থেকে প্রশ্ন আসতেই থাকবে। ধন্যবাদ ফ্রেন্ডস।